8 দিন ট্র্যাজেডির পর প্রশ্নের মুখে রাজধানীর বহু বেসরকারি হাসপাতাল। মানা হচ্ছে না বিল্ডিং কোড, শিশু মৃত্যুর আইনি দিক খতিয়ে দেখছে কমিটি, বুধবার প্রতিবেদন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে রাবিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু। আজ থেকে প্রতিদিন সাক্ষ্য গ্রহণ, স্বল্প সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির নজির গড়তে চায় রাষ্ট্রপক্ষ। বন্ধ কারখানা চালুর উদ্যোগ সরকারের, সুযোগ দিতে তালিকা করছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে ঋণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ, বাড়বে কর্মসংস্থানের। বিপুল সম্ভাবনার পরও অবহেলিত বিস্তীর্ণ চরাঞ্চল, ৩৬ লাখ একর ভূমির কৃষি প্রাণী সম্পদ থেকে আয় হতে পারে হাজার হাজার কোটি টাকা। সঠিক উদ্যোগে বদলে যাবে দেশের অর্থনীতি। আমরা যে ড্রামগুলো এখানে ইউজ করছি সেগুলো কোনো কেনার ড্রাম না, এটা আমাদের যে মশার ওষুধের যে ড্রাম সেগুলোকে আমরা রিইউজ করেছি। এটাতে একটু প্রবলেম আছে। টপ আছে, গাছ নেই। ঢাকা গ্রিন করার নামে অর্ধ কোটি টাকারও বেশি লোপাট উত্তরের 2 কর্মকর্তা। জনগণের সঙ্গে প্রতারণা বলছে নগর পরিকল্পনাবিদ, ব্যবস্থার আশ্বাস প্রশাসকের। ভোরের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। 8 দিন ট্র্যাজেডির পর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্নের মুখে এখন রাজধানীর বেশিরভাগ বেসরকারি হাসপাতাল। সরকার ও প্রশাসনের তৎপরতায় জানা গেছে হাসপাতালটিতে মানা হয়নি বিল্ডিং কোড, আর অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়েই দেয়া হতো চিকিৎসা সেবা। 3 বছর ধরে ফায়ার লাইসেন্স ছাড়াই চলছে 8 দিন হাসপাতাল। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর ও রাজুককে ম্যানেজ করেই চলছে এসব হাসপাতালের কার্যক্রম। এখনই নজরদারির আওতায় না আনলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা দেখছেন তারা। মাসুদুর রহমানের প্রতিবেদন। রাজধানীর মগবাজারের 8 দিন হাসপাতাল, সরু গলিতে কয়েকটি ভবন জোড়া দিয়ে গড়ে ওঠা হাসপাতালটির পরিচিতি কম খরচে প্রসূতি ও নবজাতকের চিকিৎসা সেবার। কিন্তু 27 মে 6 নবজাতকের রহস্যজনক মৃত্যুর পর স্বাস্থ্য অধিদপ্তর গঠন করে তদন্ত কমিটি। এখন পর্যন্ত হাসপাতালের পুরনো ভবনে পোস্ট অপারেটিভ ওয়ার্ড স্থাপন, ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা, এসি বন্ধ রাখা আর অনুমোদনহীন বেকারি স্থাপন সহ বেশ কিছু অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। 8 দিন ট্র্যাজেডির পর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও। যারা সাধারণ জনগণ, আমরা আসলে এক প্রকার জিম্বি। আমরা একটা পেশেন্ট নিয়ে যেখানে যাই শুধু টাকা, যে হাসপাতালে যাই টাকা ছাড়া কিছু বোঝে না। বাচ্চা থেকে শুরু করে বড়দের সবাই হসপিটালের নাম শুনে আসলে এটা একটা আতঙ্কের বিষয়। প্রত্যেকটা প্রাইভেট হাসপাতালে আমাদের কাছে মনে হয় যে ব্যবসায়িক প্রতিষ্ঠান একটু বেশি আর হাসপাতাল একটু কম। লাইসেন্স নবায়নের সত্যি বলা আছে, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এসি লাগালেও ভেন্টিলেশন ব্যবস্থা রাখতে হবে। পুরনো ভবনে স্থাপন করা যাবে না পোস্ট অপারেটিভ ওয়ার্ড। এসব হাসপাতালে লাইসেন্স দেয় দুর্ঘটনার দায় স্বাস্থ্য অধিদপ্তরেরও বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এসি বাচ্চাদের জন্য সুইটেবল কিনা, এর ভেন্টিলেশনটা কীরকম হবে, ইলেকট্রিফিকেশনটা ঠিক আছে কিনা অধিদপ্তর দেখেছে, তারা কিন্তু এটা ওকে করেছে। তারা কি কোনো এটার ব্যাপারে কোনোদিন আপত্তি করেছে? ফল্ট কিন্তু তারা এটাকে কোনো পয়েন্টেড করে নেই। অ্যাট দি সেম টাইম ওখানকার যে সাপোর্টিং ডিপার্টমেন্ট আছে ইঞ্জিনিয়ারিং, তারাও কিন্তু এটা দেখেনি। 2019 সালে 8 দিন হাসপাতাল ভবনকে ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাবদ্ধ করে ফায়ার সার্ভিস, আর 3 বছর ধরে ফায়ার লাইসেন্স ছাড়াই চলছে হাসপাতালটি। আছে বিল্ডিং কোড না মানার অভিযোগ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু 8 দিন নয়, এমন আরও জনপ্রিয় হাসপাতালও চলছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে ম্যানেজ করেই। হাসপাতালের কোন রুমগুলোতে কী ধরনের এয়ার কোয়ালিটি থাকবে সেটা কিন্তু আমাদের বিল্ডিং কোডে কিন্তু আছে, কিন্তু আমাদের সেটা নিয়মিত তদারকিটা হচ্ছে না। তদারকিটা হাসপাতাল কর্তৃপক্ষকেও করতে হবে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও কিন্তু টাইম টু টাইম এটার মনিটরিংটা দরকার। সেই মনিটরিংটা অনেক সময় হয় না, আবার অনেক সময় দেখা যায় যে দুর্বল হাসপাতালগুলো তারা বিভিন্ন কর্তৃপক্ষকে ম্যানেজ করার চেষ্টা করে। রাজুকের সার্টিফিকেশন ঠিকমতো থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পূর্ত মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে তাহলে তো আমাদের জীবন নিরাপদ হয়ে যাওয়ার কথা। এদিকে আমাদের রাষ্ট্রে এখন খেয়াল করা দরকার। হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ সেক্টরকে সর্বোচ্চ নজরদারির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 8 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ করা হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী। তদন্ত হবে, 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে।
এটার তদন্তে আইনানুগ কোনো বিষয় জড়িত যতটুকুন আছে তা জানার জন্য বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্যই অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। আমরা কি কি কার্যক্রম করেছি, কিভাবে করতেছি ওনাকে অবহিত করেছি। ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়ার উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমরা সেই উপদেশ মতো বাকি কাজগুলি করে যাব। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাব। অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হয় অভিযোগ গঠনের শুনানি। আজ থেকে প্রতিদিন মামলার সাক্ষ্য গ্রহণ হবে বলে জানান আইনজীবীরা। স্বল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির নজির গড়তে চায় রাষ্ট্রপক্ষ। 19 মে সকাল 9:30 থেকে দুপুর 12:15 এই সময়ের মধ্যে নির্মমভাবে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করে সোহেল রানা, যা প্রতিবেশীদের কাছে তখনই স্বীকার করে সোহেলের স্ত্রী স্বপ্না। এসব তথ্য উঠে এসেছে মামলার চার্জশিটে। সোমবার সম্পূর্ণ চার্জশিট ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন সোহেল ও স্বপ্না। জোরালো কণ্ঠে স্ত্রীকে নির্দোষ দাবি করে সোহেল। রামিসা আক্তারকে ধর্ষণ করে হত্যাকাণ্ড ঘটান, ছোরা দিয়ে ক্ষত বিক্ষত করে বিভিন্ন আলামত পানি দিয়ে ধৌত করে নষ্ট করেন। রামিসা হত্যা মামলার বিচার কাজ স্বল্প সময়ের মধ্যে শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির নজির গড়তে চায় রাষ্ট্রপক্ষ। বিচার শুরুর পর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই মামলার সাক্ষ্য গ্রহণ। দর্শন করে যে হত্যাটা করা হয়েছে এটা যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়। এই ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকেও আছে। আসামি পক্ষের আইনজীবী আদালতকে বলেন, তড়িঘড়ি করে মামলার তদন্ত সম্পন্ন করা হয়েছে। অপরাধের কোনো প্রত্যক্ষদর্শীও দেখাতে পারেনি পুলিশ, তাই আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আপত্তি জানান তিনি। ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। কোনো বিলম্ব ছাড়াই প্রতিদিন রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলবে বলে জানান আইনজীবীরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে গ্রাহকদের ব্যানারে বিক্ষোভ হয়েছে মতিঝিলে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যানের নিয়োগে ব্যাংকটি আস্থার সংকটে পড়বে। ঈদের পর প্রথম কর্মদিবসে উত্তপ্ত মতিঝিলের ব্যাংকপাড়া। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহকদের ব্যানারে বিক্ষোভ ছত্রভঙ্গ হয় পুলিশের টিয়ার শেল ও জলকামানে। বিক্ষোভকারীদের অভিযোগ, খুরশিদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। তার নিয়োগে ব্যাংকটি আস্থার সংকটে পড়বে বলে দাবি তাদের। আমরা আমাদের টাকা পয়সা এখনো রাখছিলাম ব্যাংকে। আমাদের মূল দাবিটা হলো যাতে এসএলএমের গ্রুপের কেউ ইসলামী ব্যাংকে ঢোকানো না হয়। আমরা চাই না যে আমাদের যে কষ্ট অর্জিত টাকা অন্য কেউ এসে নিয়ে যাক। লক্ষ টাকা আমরা এই যে ব্যাংকে রাখছি, এখন এটা নিশ্চয়তা কি দিবে। সংবাদ সম্মেলনে গ্রাহকদের ব্যানারে আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি এস আলমের সম্পত্তি জব্দ করে সেই অর্থ ব্যাংকে ফিরিয়ে আনার দাবি জানান তারা। চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাচ্ছি, যিনি আগে এমডি ছিলেন বা এখনো যাকে ছুটিতে রাখা হয়েছে, ওমর ফারুক খানকে আমরা পুনর্বহাল চাচ্ছি। ব্যাংক পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে, সেই কারণে আমরা গভর্নরের পদত্যাগ চাচ্ছি। এদিকে নতুন চেয়ারম্যানের সভাপতিত্বে প্রথম পর্ষদ সভার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এমন খবরে বিক্ষোভকারী আমানতকারীরা ঢুকে পড়েন ইসলামী ব্যাংকের প্রধান শাখার প্রশাসনিক ভবনে। এমন অবস্থায় বিক্ষোভের মুখে পণ্ড হয়ে যায় সেই বৈঠকও। গ্রাহকদের অনীহা আছে, আর গ্রাহকদের যে তাদের ইচ্ছা অনিচ্ছা বুঝতে আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে, আমরা এটা করতে পারতেছি না। বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের একটা যোগাযোগ হয়েছে। 24 মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান। একই দিনে খুরশিদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কোন ধরনের বন্ধ শিল্প কারখানা চালু করা হবে তা নিয়ে এক মাসের মধ্যেই তালিকা করে সরকারকে দেবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে ও কলকারখানাগুলোর সক্ষমতার উপর
নির্ধারিত হবে বন্ধ কলকারখানাগুলোর ভাগ্য। তবে ঋণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পরিবেশও ফিরিয়ে দিতে হবে উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, রুগ্ন ও বন্ধ শিল্পের পার্থক্য বিবেচনায় আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত প্রশস্ত করবে কর্মসংস্থানের বাজার। সিলিয়া সুলতানার আরও একটি রিপোর্ট। মাছের ঘের আর কৃষি জমি মনে হলেও এটি আসলে মূলত একটি ফ্যাক্টরির মাঠ, যে মাঠে কোনো এক সময় হয়তো শত শত শ্রমিক কাজ করতে আসতেন। সে মাঠটি যেমন কৃষি জমিতে রূপান্তর হয়েছে, ঠিক একইভাবে ফ্যাক্টরির ভেতরের মেশিনগুলো আসলে বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছেন মালিক। শ্রমিকরা তাদের কাজ হারিয়েছেন। জানা মতে প্রায় 4000 শ্রমিক এই ফ্যাক্টরিতে কাজ করতেন। কোভিডের পর মোশাররফ হোসেনের জন্য ব্যাংক বরাদ্দ করেছিল 50 লাখ টাকা, কিন্তু সে টাকা হাতে ছুঁয়ে দেখতে পারেননি। এগুলো নষ্ট, হ্যাঁ এগুলো বাদ হয়ে গেছে। তবে গায়েবী এই ঋণের সুদের জাল এখন কোটি টাকা ছাড়িয়ে গিলে ফেলেছে প্রতিষ্ঠানটির হাজার হাজার কর্মীর ভাগ্য। এখন তিনি নিজের মাথার উপর ছাদও হারাতে চলেছেন। ব্যাংকই আমার সাথে জালিয়াতি করছে, বড় জালিয়াতি। ব্যাংক যদি আমাকে হেল্প করতো তাহলে আমি পুনরায় দাঁড়াইতে পারতাম। আমি ব্যবসা বুঝি, আমি কাজ বুঝি, আমি একজন কর্মঠ লোক। আপনার কাছে কখনো ব্যাংকের টাকা পৌঁছায়ই নাই? না, ওই 50 লক্ষ টাকার একটা টাকাও আমার কাছে দেয় নাই। এই টাকাটা আমার হাতে পর্যন্ত পৌঁছায় নাই। এই টাকাটা তারা আবার ওই সুদে অ্যাডজাস্ট করে নিয়ে গেছে। কাজ হারানো কত সহজ! হঠাৎ এক রাতে মুঠোফোনের এক খুদে বার্তায় 20 বছরের কাজ হারানো সহকর্মীদের বেকার জীবনের দুর্বিষহ গল্প বলেন তফিজুল ইসলাম। কেউ অটো চালাচ্ছে, কেউ বাড়িতে চলে গেছে, কৃষি করতেছে, মানে বিভিন্ন। এই যেমন কোম্পানি, যেমন আমারই কলিগ একসাথে চাকরি করছে প্রায় 20 বছর, অলরেডি 2 জন মারা গেছে চিকিৎসার অভাবে ধরতে গেলে। সাভারের একই রোডে পরপর বন্ধ হয়েছে 9000, তারপর 4000 শ্রমিকের 2টি প্রতিষ্ঠান। আরেকটি প্রতিষ্ঠানের 11000 কর্মী এখন চাকরি হারানোর পথে। এমন অবস্থায় বন্ধ কারখানা চালু করার সুযোগ কারা পাচ্ছেন তা নিয়ে ব্যাংকগুলোর কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেউ এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিল কিন্তু গ্লোবাল মার্কেট তারা হারিয়েছে। কেউ কি সুদের বার্ডেন এত বেশি হয়ে গেছে এবং একটা দীর্ঘমেয়াদী একটা ঋণের কিস্তি ডিফল্ট হওয়ার কারণে এখন এটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে তাদের পক্ষে আর ওই কন্টিনিউ করা সম্ভব না। এক একজনের নেচার এক এক রকম হবে। আমরা সবগুলোই কালেক্ট করছি যে কোন ফ্যাক্টরি কী কারণে বন্ধ অবস্থায় আছে, তারপর সেগুলি অ্যানালাইসিস করে সরকারের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কী ধরনের নীতিগত বা আর্থিক সুবিধা দিলে এই বন্ধ কলকারখানাগুলো আবার পূর্ণতভাবে চলতে পারবে। কম্প্রিহেন্সিভ একটা উদ্যোগ নেওয়া হবে যেখানে সব ধরনের সমস্যাকেই অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। এটা মাসখানিকের মধ্যেই কালেকশন কাজ শেষ হবে। তবে বন্ধ কারখানা সচল করতে আর্থিক সহায়তা ছাড়াও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা অন্যতম চ্যালেঞ্জ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শুধুমাত্র সরকার না, এখানে যারা নাকি উদ্যোক্তা ছিল তাদেরকে এগিয়ে আসতে হবে। তবে এবং তারা তখনই মানে আপনার এগিয়ে আসবে যখন যারা নাকি যাদের জন্য এগুলো আপনার পুড়ে গিয়েছিল বা এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরও কিছু শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ যারা এগুলো নষ্ট করলো তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে ডেফিনেটলি ওই যে যারা উদ্যোক্তা তারাও এগিয়ে আসবে না। তবে রাজনৈতিক বা অস্থিতিশীলতার কারণে বন্ধ কারখানা ছাড়াও রুগ্ন প্রতিষ্ঠানের সংজ্ঞায় পড়ে, অর্থাৎ যে প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন, লোকসান গুনছে বা উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে এমন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে রুগ্ন ও বন্ধ প্রতিষ্ঠানের সক্ষমতা ও বিভাজন যাচাই বাছাই করে ঋণ দিলে আর্থিক অপচয় হ্রাস পাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, সাভার। এবার আসছে বাজেটের খবর। নতুন সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এবার অগ্রাধিকারে থাকবে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি অনুসন্ধানের মতো বিষয়গুলো। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, উৎপাদন খাত ও অর্থনীতি গতিশীল রাখতেই বাজেটে প্রাধান্য দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানিকে। কয়েকদিনের জ্বালানি সংকটের পর 2 দফা দাম বৃদ্ধি, এলপি গ্যাসের দামেও বড় উল্লম্ফন। শিগগিরই আসতে যাচ্ছে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। যাপিত জীবনের অনুষঙ্গ জ্বালানি পণ্যের ক্রমাগত এই দাম বৃদ্ধির মধ্যে আসছে নতুন বাজেট। তবে বাজেটের জটিল তত্ত্ব বোঝে না সাধারণ মানুষ। তাদের চাওয়া নিয়ন্ত্রণে থাকুক তেল গ্যাস বিদ্যুতের দাম, যাতে আমাদের ওখানে লোডশেডিং না হয়, যাতে নিম্নমুখী থাকে দাম,
সবাই যাতে ব্যবহার করতে পারে। এটা জনগণের কাছ থেকে পকেট টাকা কাটে বের হয়ে যায়, এটা আমরা চাই না। নিম্নবিত্ত আয়ের মানুষ আমাদের সহনীয়শীলের ভিতরেই যাতে এগুলি থাকে। জ্বালানি সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত, তাই বিনিয়োগকারীরা তাকিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাজেটের নীতি কৌশলের দিকে। নীতি নির্ধারকরা অবশ্য বলছেন, গ্রাহক প্রত্যাশা ও অর্থনীতি ও উৎপাদন খাতের সুরক্ষা বিবেচনায় নতুন সরকারের প্রথম বাজেটে অগ্রাধিকারে থাকছে বিদ্যুৎ জ্বালানি খাত। ইরান ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংকট চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমদানি নির্ভরতার ঝুঁকি। তাই নতুন বাজেটে গুরুত্ব পাবে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন আর নিজস্ব জ্বালানি উত্তোলন। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের প্রসঙ্গও থাকবে বাজেট বক্তৃতায়। জ্বালানি না হলে, বিদ্যুৎ না হলে তো এদেশের উৎপাদন বাড়বে না। সেই জন্য আমাদের সরকার বিদ্যুৎ এবং জ্বালানি খাতে অনেক যত্নবাদ এবং অনেক অগ্রাধিকার দিয়ে বাজেটে যে বরাদ্দ দিয়ে রেখেছে। আগামী 5 বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। আর এই লক্ষ্য পূরণে ভ্যাট ট্যাক্স কমানো সহ বাজেটে নীতি সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। রুফটপ সোলার প্যানেল এগুলোতে যাতে উৎসাহিত করা, এইবারের বাজেটে এগুলোকে বিবেচনায় রেখে আমাদের অর্থায়ন করা হবে এবং আমাদের আমদানি নীতিতেও এগুলোর উপরে যে শুল্ক এটার সাথে সম্পর্কিত সেটা করা হবে যৌক্তিকভাবে, এটাই আমি কামনা করি। তরল জ্বালানিটাকে ফেজ আউটের ডিরেকশনটা এই বাজেটে থাকতে হবে। সরকারি মালিকানাধীন কোম্পানিদের যে সেবা দিচ্ছে সেই সেবা মুনাফা মুক্ত হবে, তাহলে জ্বালানি মূল্য বৃদ্ধির চাপ অনেকখানি কমে যাবে, সরকারের ভর্তুকিও সহনীয় পর্যায়ে চলে আসবে। পাশাপাশি এ খাতের অযৌক্তিক ব্যয় নিয়ন্ত্রণের দাবিও জানান বিশেষজ্ঞরা। সবার জন্য সহনীয় দামে চাহিদা মাফিক সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে মানুষের এ চাওয়া পূরণ করে এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দিন দিন। তবু গ্রাহকদের প্রত্যাশা, নতুন বাজেটে জ্বালানি দর্শন হবে ভোক্তা বান্ধব, যাতে তুলনামূলক কম দামে পাওয়া যায় জ্বালানি পণ্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিদেশি বিনিয়োগকারীদের অনীহায় ধীর গতিতে চলছে মাতারবাড়ির পাশাপাশি বে টার্মিনাল মেগা প্রকল্প। কম বিনিয়োগে বেশি লাভ তুলতে এনসিটি, সিসিটি এবং জিসিবির দিকেই এখন নজর তাদের। অথচ ঝুলে আছে বে টার্মিনাল এবং মাতারবাড়িতে অন্তত 6 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আর লালদিয়া টার্মিনাল বাণিজ্যের চিতার হবে আগামীর বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার। প্রচলিত এ ধারণা থাকলেও একের পর এক জটিলতা ভিড়ছে এই 3টি মেগা প্রকল্পে। সময় পেরিয়ে গেল, এই 3টি বন্দরে এখনো গড়ে ওঠেনি কোনো অবকাঠামো, এমনকি বিনিয়োগকারীদের সাথে আটকে আছে চুক্তির চূড়ান্ত রূপ। নতুন পোর্ট মানে আপনি নতুনভাবে নতুন এফিসিয়েন্সি এবং কম বেটার এফিসিয়েন্সিতে করবেন, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। 17,525 কোটি টাকার বে টার্মিনাল প্রকল্পে বিশ্বব্যাংক সহায়তা হিসেবে দিয়েছে 9,333 কোটি টাকা, আর বাকি 6,500 কোটি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। 6,500 কোটি টাকা অর্থায়ন নিশ্চিত হলো কক্সবাজার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি, টার্মিনাল, শেড এবং ইয়েট নির্মাণের কাজ চলছে অনেকটা ধীর গতিতে। আর পতেঙ্গায় 50 একর জায়গার উপর টার্মিনাল নির্মাণ এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে 6,700 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠান মার্কস লাইনের এপি মুলার। বে টার্মিনালের জন্য আমাদের যে ফিজিবিলিটি স্টাডিটা দরকার ছিল সেটা আমাদের 2D সিমুলেশনের কাজ শেষ হয়েছে, এটা এখন তথ্যপত্র যাচাইয়ের কাজ চলছে। পাশাপাশি লালদিয়া কন্টেইনার টার্মিনালের আমাদের এটার যে সমস্ত ছাড়পত্র সংক্রান্ত এবং অন্যান্য ড্রয়িং ডিজাইন সম্পর্কিত যে সমস্ত কার্যক্রম পরিচালনা করা দরকার সেই সমস্ত কার্যক্রম চলছে। অথচ কয়েক বছর ধরে বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে আসছে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। একইভাবে মাতারবাড়িতে রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ, কিন্তু সাম্প্রতিক সময়ে সে বিদেশি বিনিয়োগকারীরাই চট্টগ্রাম বন্দরের অত্যাধুনিক কন্টেইনার টার্মিনাল এনসিটির পাশাপাশি সিসিটি পরিচালনাতেই বেশি আগ্রহী। তার একটি বিকল্প পথে অনেকে হাঁটছে, যেমন ডিপি ওয়ার্ল্ড, তারপর আরও অনেকেই, যে চট্টগ্রাম বন্দরের ভিতরে এনসিটিতে, সিসিটিতে, জিসিবিতে বিনিয়োগের জন্য। তার মানে কি রেডিমেড পোর্টে বিনিয়োগ করে, অল্প বিনিয়োগ করে বেশি লাভ করার চিন্তাভাবনা। 2030 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা লালদিয়া চরের এপি মুলার টার্মিনাল। একই বছর মাতারবাড়ি এবং বে টার্মিনালে কার্যক্রম শুরুর কথা থাকলেও কাজের ধীরগতির কারণে এই দুটি মেগা প্রকল্প পেছাতে পারে বলে আরও কয়েক বছর। এই বে টার্মিনাল মহেশখালীর মাতারবাড়ি, পতেঙ্গা লালদিয়া চরে
6 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে সব জটিলতা এড়িয়ে বন্দরের অবকাঠামোগত স্থাপনা নির্মাণ কাজ শুরু করা এখন কঠিন চ্যালেঞ্জ। চট্টগ্রামের পতেঙ্গার বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। বিপুল সম্ভাবনা থাকলেও স্বাধীনতা পরবর্তী সময়ে পরিকল্পনার বাইরে থেকেছে দেশের বিস্তীর্ণ চরাঞ্চল। অথচ 36 লাখ একর চরণভূমিতে কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ খাত থেকে অর্থনীতিতে যোগ হতে পারে হাজার হাজার কোটি টাকা। এজন্য চর উন্নয়ন বোর্ড বা কর্তৃপক্ষ গঠনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পরিকল্পনার নকশায় চরাঞ্চলকে গুরুত্ব দেওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। গাইবান্ধা থেকে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। চারপাশে ব্রহ্মপুত্র নদ, মাঝখানে ভেসে থাকা জনপদের নাম চর বা দ্বীপচর। শৈশবটা এখানে এমনই দুঃসাহসী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন জীবিকার লড়াইটাও বদলে যায়। দফায় দফায় খরায় পোড়া, বানে ভাসা আর ভাঙনে সর্বহারা মানুষগুলোর টিকে থাকার যুদ্ধ চলে অবিরাম। উজান থেকে নেমে আসা নদ নদীগুলো বরাবরই যেন অভিশাপ হয়ে ধরা দেয় ভাটির জনপদের গতরখাটা মানুষগুলোর কাছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা সবসময় পিছিয়ে রাখছে তাদের। চিকিৎসা ব্যাপারে অনেক মানুষ মারা যায় চরের মধ্যে। ভালো কোনো লোক এখানে বসবাসও করে না, অথবা অর্থবিত্ত চাকরি এখানে কিছুই হয় না। উত্তরের জনপদ গাইবান্ধার গুপ্তমণি চরের মতো দেশের 32 জেলার 100 উপজেলায় আছে 15 লাখ পরিবার, যেখানে প্রায় 60 লাখ মানুষের বসবাস। স্বাধীনতার পর আজ অবধি কোনো গভর্নমেন্ট কিন্তু এই মানুষগুলোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উত্তরবঙ্গের সমস্যা নিয়ে ইতিপূর্বে উন্নয়ন বোর্ড গঠন হয়েছিল, আজকে নাই। চরাঞ্চলে বসবাসরত প্রায় প্রত্যেক পরিবারে আছে 4 থেকে 5টি গরু, ছাগল, মহিষও লালন পালন করেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার এ অঞ্চলের কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ ঘিরে সঠিক পরিকল্পনার ছক আঁকলে বদলে যাবে অর্থনীতির ছবি। আমরা একটা মাস্টার প্ল্যান ডেভেলপ করে তা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এই 1 কোটি লোকের ভাগ্য উন্নয়ন হবে। যদি পরিকল্পিতভাবে সরকার কাজ করে এবং একটা বোর্ড যদি গঠন করে, তাহলে নিঃসন্দেহে চর অঞ্চলের মানুষের দারিদ্র্য কমে আসবে। চরাঞ্চল নিয়ে সরকার ভাবছে বলে জানালেন জেলা প্রশাসক। আর সংসদ সদস্য বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সকল সমস্যার সমাধান হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে সমস্যাগুলো আছে, সকল সমস্যা হবে একটা প্রজেক্টের মাধ্যমে। আমাদের প্রাণীজ সম্পদ, আমাদের মৎস্য সম্পদ, এগুলিকে কিভাবে বাড়ানো যেতে পারে এ বিষয়ে সরকার কাজ করছে। দেশে শতকরা 24.3 ভাগ দারিদ্র্য সীমার নিচে এবং 12.9 ভাগ চরবাসী চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। অন্তর্বর্তী সরকারের সময়ে টবে গাছ লাগানোর নামে বছরখানেক আগে অর্ধ কোটি টাকারও বেশি লোপাট করেছেন তৎকালীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 অসাধু কর্মকর্তা। ঢাকা গ্রিন করার লক্ষ্যে দেখানো হলেও মূলত বরাদ্দের টাকায় গ্রিন হয়েছে তাদের পকেট। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অর্থ হাতানোর জন্যই চলে জনগণের সঙ্গে এমন প্রতারণা। অবশ্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উত্তর সিটির বর্তমান প্রশাসক এম এ আজিমের রিপোর্ট। বছরখানেক আগে গ্রিন ঢাকা গড়ার লক্ষ্যে টবে গাছ লাগানোর নামে 22 লাখ টাকা খরচ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা ঘুরে দেখতে চাই সে গাছের বর্তমান অবস্থা। বরাদ্দের অর্থে টবের গাছ কতটুকু গ্রিন করতে পেরেছে বর্তমান ঢাকাকে। মিরপুর 1 থেকে 14 টবে লাগানো 700 গাছ থাকার কথা, তবে মেলেনি একটি গাছেরও সন্ধান। স্থানীয় থেকে পথচারী কেউ দেখেওনি টবের সে গাছ। এই ফুটপাত বা কোথাও রাস্তাঘাটে না, আমার চোখে পড়েনি। এরকম কোথাও দেখেন নাই? না। সিটি কর্পোরেশন লাগিয়েছে? না, এটা দেখে নাই। তাহলে ঢাকা গ্রিন করার নামে বরাদ্দের অর্থ কি কারো পকেট গ্রিন করেছে? জানতে উত্তর সিটি কর্পোরেশনে সময় সংবাদ।
ক্যামেরার সামনে কথা বলতে রাজি না পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের কোনো কর্মকর্তা। তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজেই জানান যে কয়েকটি গাছ লাগিয়েছিলেন তারা, তার জন্য কিনতে হয়নি টব। সিটি কর্পোরেশনের ড্রাম কেটেই বিনামূল্যে টব বানিয়েছেন তারা। আমরা যে ড্রামগুলো এখানে ইউজ করছি সেগুলো কোনো কেনার ড্রাম না, এটা আমাদের যে মশার ওষুধের যে ড্রাম সেগুলোকে আমরা রিইউজ করেছি। গাছ কোথায় প্রশ্নের মুখে দায় স্বীকার করেন আরবরিকালচার কর্মকর্তা। বলেন কিছুটা ত্রুটি আছে তাদের। এটাতে একটু আমরা একটু প্রবলেম আছে, একেবারে যে নাই প্রবলেম তা না। এখানে কিছু এই জায়গায় আমাদের গাছ নষ্ট করে ফেলছে। শুধু একটি সড়ক আর 700 গাছ নয়, রাজধানীতে এমন একাধিক স্থানে গাছ লাগানোর নামে অর্থ ব্যয় করছেন তারা। 700 আমরা এখানে দিইনি, আমাদের 1000 প্রত্যেকটা কোথায় কোথায় দিচ্ছে আমাদের লিস্ট আছে, ওইখানে আমরা 700 দিইনি। আমাকে একটু লিস্টটা দিতে পারবেন ভাই? আচ্ছা, আমি ওটা দিতে পারবো। এবার তাদের সে তালিকা ধরে বর্ধিত পল্লবী আবাসিক এলাকায় সময় সংবাদ। এখানে ড্রাম আছে, গাছ নেই। ড্রামগুলো বাঁকা, রং নাই, তখন আমরা বললাম যে আমাদের তো এই যে ড্রামগুলো যে আসছে এগুলো তো কি করতে হবে, রং করতে হবে, এগুলো ড্রেসিং করতে হবে। টোটাল কতগুলো দিবা আনার পরে হয়তো আমরা এবার গাছ লাগাবে, রং করবে, সে প্রক্রিয়াটা হবে যাবে। তাহলে বরাদ্দের অর্থ ব্যয় হয়েছে কোথায়? এসব জানতে সিটি কর্পোরেশনে গেলে এবার দরজা বন্ধ করে রাখেন দুই কর্মকর্তা। গাছ লাগানোর নামে অর্থ আত্মসাৎকে জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন এ নগর পরিকল্পনাবিদ। টবের গাছ অথবা গাছ লাগিয়ে সেটা লালন না করার মধ্যে দিয়ে সে গাছগুলোকে হত্যা করলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন প্রতারণার জন্য। আর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক। যারা এই গাছ লাগায় বৃক্ষরোপণগুলো করেন তারা যদি পরিচর্যা না করে এবং তারা যদি যথাযথ শর্ত মেনে না চলে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। সময় সংবাদের অনুসন্ধান বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গাছ ও মাটির জন্য বরাদ্দের 58,92,000 টাকা লোপাট হয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। আজ দ্বিতীয় দফায় জানাজা শেষে ভোলায় চিরনিদ্রায় শায়িত হবেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। সোমবার রাজধানী ধানমন্ডিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ছাত্র রাজনীতির নক্ষত্র থেকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের বাঁক বদলের সাক্ষী তোফায়েল আহমেদ। নিভে গেল বাংলাদেশের রাজনীতির আরেকটি প্রদীপ। সোমবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ছাত্র রাজনীতির নক্ষত্র থেকে 69-এর গণ অভ্যুত্থান কিংবা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের বাঁক বদলে তিনি ছিলেন ধ্রুবতারা। আট দশকের জীবনে রাজনীতির নানা চড়াই উত্তরায় পেরোনো তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে ভুগছিলেন নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট, হৃদরোগ সহ নানা জটিলতায়। তার মৃত্যুর খবরে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মী, রাজনীতিবিদ ও শুভানুধ্যায়ীরা। শেষবারের মতো তোফায়েল আহমেদের মরদেহ দেখার অপেক্ষায় জড়ো হন অনেকেই। এ সময় স্মৃতিচারণ করেন তারা। তার যে বলিষ্ঠ ভূমিকা, তার যে অবদান দেশ স্বাধীনতা মাতৃকার প্রতি, সেটা আমাদেরকে যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে। 1958 সাল থেকে আমি তোফায়েলকে চিনি। গণ অভ্যুত্থানের নায়ক, স্বাধীনতা যুদ্ধের সংগঠক, এদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম সারির নেতা। প্রথম দফায় বাদ মাগরিব জানাজা হয় ধানমন্ডির তাকোয়া মসজিদে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে মরদেহ নিয়ে যাওয়া হবে ভোলায়। বাদ জোহর ভোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে কোরালিয়া গ্রামে মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন এই কিংবদন্তি। শেষবার যেদিন দেখতে এসেছিলাম শুধু দুইবার ডাক দিয়েছি যে দাদা ভাই দাদা ভাই, এভাবে দুইবার ডাক দিয়েছি, উনি আমার দিকে তাকিয়েছেন, এইটুকু। আর তার সাথে আছে আর তাকাই নেই। দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষের জন্য সে নিবেদিত প্রাণ ছিল।
ছাত্রজীবন থেকে রাজনীতি যার পেশা ও নেশা। 1967 থেকে 69 ছিলেন ডাকসুর ভিপি। 69-এর গণ অভ্যুত্থানের নায়ক। মাত্র 27 বছর বয়সে 1970-এর নির্বাচনে পাকিস্তান পরিষদের সদস্য হন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। দীর্ঘ 6 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে 9 বার এমপি নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে। রাজনীতি ছাপিয়ে যার নাম বাংলাদেশের জন্মের ইতিহাসে অম্লান হয়ে থাকবে, তিনি তোফায়েল আহমেদ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 3 জন। হাসপাতালে ভর্তি 1134 জন। সংক্রমিত এই রোগে কাবু হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। কারো কারো ক্ষেত্রে নিতে হচ্ছে আইসিইউতে। আর অপুষ্টিতে ভোগা শিশুরা কাহিল হচ্ছে দ্রুতই। উপসর্গ দেখা দিলেই চিকিৎসকদের দ্বারস্থ হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন হামে। 35 বছর বয়সী হাসান মাহমুদ সুমনকে মাত্র 2 দিনেই কাবু করেছে এই রোগ। বান্দরবানের লামায় চিকিৎসকরা অসহায়ত্ব প্রকাশ করায় এসেছেন রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে। এখনো তাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার। 20 মিনিট ভালো থাকে, আবার জ্বর উঠে, তারপরে 3 দিন যাওয়ার পর ওর গায়ের মধ্যে র্যাশ উঠে, তারপর পাতলা পায়খানাও ছিল প্রথম দিক থেকে, একবার দুবার করছে। শুধু হাসান মাহমুদ নন, হামে আক্রান্ত হয়ে প্রাপ্তবয়স্ক 42 জন ভর্তি আছেন ডিএনসিসি হাসপাতালে। তাদের মধ্যে 5 জনকে আইসিইউতে নিতে হয়েছে। সংক্রমণ না কমায় বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের। ডিএনসিসি হাসপাতালে এখনো বাড়ছে রোগীর চাপ। 13টা হাসপাতালে ঘুরে আমি কোনো আইসিইউ পাইনি। 12-13টা ওষুধ দিছিল আমাকে, তো এখানে এসে মাত্র 4টা ওষুধ দিছে। তো ওই ডাক্তার দেখেছে এই ওষুধ খাওয়াবেন না, এই ওষুধ কেন খাওয়াইতেছেন, বাচ্চার ক্ষতি হবে। এখন আমরা যে মনে করেন ডাক্তারি বিবর্তন করতেছি। বিশেষজ্ঞরা বলছেন টিকার কার্যকারিতা সুফল পেতে সময় লাগবে। এছাড়া পুষ্টি ঘাটতিতে থাকা শিশুরা কাবু হচ্ছে দ্রুত। হার্ড ইমিউনিটিও যদি ডেভেলপ করার কথা চিন্তা করি, তাহলে এটা মাসখানেক সময় দিতে হবে, যেটা এখন গ্রো করছে, মানে প্রসেসিংয়ে আছে। টিকার বেনিফিট আমরা পাবো, এটা অবশ্যই বেনিফিশিয়াল, টিকার কোনো বিকল্প নেই, কিন্তু সেটার সম্পূর্ণ ফিডব্যাকটা আমরা এখনো পাইনি। যেই বাচ্চাগুলি অপুষ্টির শিকার, তাদের মধ্যে কিন্তু হামের ভয়াবহতাটা বেড়ে যাচ্ছে। জটিলতা এড়াতে লক্ষণ দেখা দিলেই দেরি না করে চিকিৎসা শুরুর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে 7 বছরের এক শিশু। ঘটনার পরপরই তাকে উদ্ধারের অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। মুখী রয়েছে মেয়েটা, আর আমরা আনতে পারিনি, কেউ আর বাঁচাতে পারিনি, ওর মুখ থেকে কাইরে আনতে পারিনি, নিয়ে চলে গেছে। সোমবার রাত 8:30টার দিকে খানজাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজারের দিঘির পূর্ব পাশের ঘাটে গোসল করতে নামে 7 বছরের শিশু ফাতেমা। এ সময় দিঘিতে থাকা একটি কুমির তাকে পানিতে টেনে নিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে কয়েকটি নৌকা নিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। প্রত্যক্ষদর্শীরা জানান প্রচণ্ড গরমের কারণে গোসল করতে নেমেছিল ফাতেমা। হঠাৎ কুমিরের আক্রমণে এসে পানিতে তলিয়ে গেলে তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। ডাইনি ফিরিগেই দেই কি জানো, বাচ্চা ডাক দিয়ে বলতেছে আম্মু আমার কুমিরই ধরছে। কুমির ধরেছে, ধরে ওর জানে ছিলে মিলে উঠিছে ওর মা ওরা, তখন এই পাশে সবাই পানিতে লাফায় পড়েছে। অবাধে চলাফেরা বা তা কুমিরের গায়ে স্পর্শ করা অথবা কুমিরকে খাবার দেওয়া, এটি যেন বন্ধ হয়। যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তারা সঠিকভাবে পদক্ষেপ নিলে পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। জেলা প্রশাসক জানান শিশুটিকে উদ্ধারে একাধিক দল কাজ করছে। অন্যদিকে পুলিশ সুপার বলেন উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। 4টি নৌকা এবং আমাদের প্রায় 15-20 জন স্বেচ্ছাসেবী তারা এটি সার্চ করছে। দিঘিটিকে পর্যটকদের জন্য যতক্ষণ পর্যন্ত না আমরা নিরাপদ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আপাতত এই কুমির মুক্ত রাখবো বিষয়ে আমরা প্রাথমিক একটা সিদ্ধান্ত নিয়েছি। এখানে যারা দর্শনার্থী এসেছেন তাদেরকে আমরা নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করছি এবং আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য দিঘির ঘাটে নিরাপত্তা বেষ্টনী বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। একটা ফেন্সিং এর ব্যবস্থা করব যাতে করে কুমির ঘাটের কাছে আসতে না পারে। আমরা সেই সিদ্ধান্তটা যখনই বাস্তবায়ন করার দিকে অগ্রসর হচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে এই দুর্ঘটনা আবার ঘটলো। তো আমরা চেষ্টা করছি একটা স্থায়ী সমাধান যাতে করে ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনার সম্মুখীন আমরা না হই।
ফাতেমা একজন মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। মায়ের সঙ্গে মাজার এলাকায় বসবাস করত সে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। ভোলায় পুরুষদের পাশাপাশি প্রতিদিন কৃষি খাতে কাজ করেন হাজারো নারী। কেউ চারা লাগান, কেউ ফসল তোলেন, কেউ গবাদি পশু সামাল দেন। অথচ রাষ্ট্রের কাছে নেই তাদের সঠিক কোনো হিসাব। শুধু ভোলাই নয়, দেশে ঠিক কতজন নারী কৃষক আছেন তার কোনো কেন্দ্রীয় ডেটাবেস নেই সরকারের খাতায়। ফলে কৃষিকার্ড, ঋণ কিংবা সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন এসব নারী কৃষকরা। এমনকি জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যেও অদৃশ্য থেকে যায় নারী কৃষকদের বাস্তবতা নিয়ে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন অরুণ দত্ত। ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউনিয়নের লাইজু বেগম সকাল থেকে রাত পর্যন্ত ফুরসত নেই অবসরের। মাঠ থেকে শুরু করে গৃহস্থলের কাজ সব সামলান একাই। পরিবারের কাছেও আমরা মূল্যায়ন পাই না, আর সরকারের কাছেও কোনো মূল্যায়ন পাই না। কৃষিকাজের 21টি ধাপের মধ্যে 17টিতেই নারীদের সক্রিয় অংশগ্রহণ থাকলেও কৃষক হিসেবে নেই কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি। চাষবাস করলে স্বামীগুলাকে যে বিলে খেতে আনা করে কোনো আমাদের যে কোনো মূল্যায়ন দেয় না। পুরুষ যে টাকা পাইবে এই টাকা তারা আমারে দিব না। ভোলার বোরহানউদ্দিন কাছিয়া ইউনিয়নের ফাতেমা জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষানি। বৃষ্টিকে তলে লইয়া গেছে স্যার, কালী পুজো চেয়ারের বইয়া বইয়া টানা দিয়া আমি 10 কেজি ডাল হয়েছি। আমরা এতটি জিনিস করছি, আমরা কিছু আনতারি নেই বাড়ির। সম্প্রতি কৃষকের জন্য বিশেষায়িত কার্ড কার্যক্রম চালু হয়েছে দেশে। এই কার্ডে কৃষি ঋণ, ভর্তুকি, বীজ, সার ও অন্যান্য সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের। অনেক ডাটাতেই নিয়ে অনেক বিতর্ক আছে। কৃষি অর্থনীতিকে ডেভেলপ করার জন্য যা কিছু করার প্রয়োজন অবশ্যই আমরা করব। কৃষক হিসেবে নারীকে আলাদাভাবে চিহ্নিত করা না গেলে কৃষি অর্থনীতির উন্নয়ন অসম্ভব বলে মনে করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। আমরা টেকনোলজি বলি তার হাতে নাই, পাম্প ব্যবহার করা, পানি, ভর্তুকি, কোনো সবটা থেকে নারী বঞ্চিত, কারণ তাকে ধরা হয় সে একটা সহযোগিতা। জিডিপিতে নারীর পরিশ্রমের ইতিবাচক প্রভাব স্পষ্ট করে তুলতে বিদ্যমান তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ করার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। জিডিপিতে যাতে করে নারীদের এই যে পরিশ্রম এটা যাতে প্রতিফলিত হয় তার ব্যবস্থা করতে হবে। স্বীকৃতির সুযোগ আর প্রণোদনা পেলে মাঠের এই নারীই বদলে দিতে পারে কৃষির ভবিষ্যৎ। যেখানে নারী কৃষকরা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হচ্ছে, সেখানেই প্রতিদিনই তারা মাঠে নামছেন, কিন্তু রাষ্ট্রের তথ্য ভাণ্ডারে নেই তাদের পূর্ণ স্বীকৃতি। এতে নীতি নির্ধারণে তারা কতটা দৃশ্যমান তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন দেখার বিষয় বর্তমান সরকার নারী কৃষকদের অধিকার নিশ্চিতে কী ভূমিকা নেয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ভোলা। রংপুর বিভাগের হাড়িভাঙা আম আর নানা জাতের লিচু এখন শুধু দেশের বাজারেই নয়, পরিচিতি পাচ্ছে বিদেশেও। হাজার কোটি টাকার এই ফলের বাজার ঘিরে তৈরি হতে পারে বিশাল কৃষিভিত্তিক শিল্প খাত। তবে প্রক্রিয়াজাতকরণ শিল্প আর সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতি বছরেই নষ্ট হচ্ছে উৎপাদনের 40% ফল। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উদ্যোগ নিলে রংপুর হতে পারে দেশের অন্যতম অ্যাগ্রো প্রসেসিং হাব। শাকির মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাদ। গাছ ভর্তি হাড়িভাঙ্গা আম, কোথাও লাল টসটসে লিচু। মৌসুম এলেই রংপুর অঞ্চলের হাজার হাজার কৃষক ব্যস্ত হয়ে পড়েন ফল সংগ্রহ আর বিক্রিতে। কৃষি বিভাগ বলছে, শুধু আম ও লিচু ঘিরেই রংপুর বিভাগের বাজার এখন 1,500 কোটি টাকার বেশি। কিন্তু সম্ভাবনার বিপরীতে শিল্পায়নের চিত্র এখনও হতাশাজনক। সংরক্ষণ আর প্রক্রিয়াজাতকরণ সুবিধার অভাবে প্রতি বছর উৎপাদনের অন্তত 40% ফল নষ্ট হচ্ছে। ফলে কৃষকরা বাধ্য হচ্ছেন কম দামে ফল বিক্রি করতে। আমটা প্রক্রিয়াজাত করতে পারি না রংপুরবাসী, কারণ কোনো হিমাগার নাই। সংরক্ষণ করার একটা লং টার্ম ব্যবস্থা থাকতো তাহলে অনেক উপকার হতো এবং কৃষকরা অনেক লাভবান হতো। একটা স্টোর থাকলে আমরা ওই হিমাগারের লিগে
স্টোর করে থইলাম হয়। জিআই পণ্য খ্যাত রংপুরের হাড়িভাঙ্গা ও দিনাজপুরের লিচু ছাড়াও এই অঞ্চলের ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, আম্রপালি, বাড়ি চার জাতের আমের বড় বাজার গড়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে আম ও লিচুকে কেন্দ্র করে গড়ে তোলা সম্ভব বড় একটি কৃষিভিত্তিক শিল্প খাত। প্রয়োজন সরকারের পরিকল্পিত উদ্যোগ। আমরা বিভিন্ন ধরনের আমজাতের যে পণ্যগুলো এসব যদি এই অঞ্চলে যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় সুবিধা, কারণ এখান থেকে পরিবহন করে অন্য অঞ্চলে নিয়ে যে সেই শিল্প এটাকে আবার শিল্প হিসেবে গড়ে তোলা, এটা কিন্তু বিশাল একটা খরচের ব্যাপার থাকে। কৃষি বিভাগ বলছে ফল সংরক্ষণে পাইলট আকারে কিছু প্রকল্প নেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাগ্রোভেজ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে আলোচনা চলছে। এখানে অ্যাগ্রো প্রসেসিং সেন্টার নির্মাণের ব্যাপারে ইতোমধ্যেই আসলে আমরা বিভিন্ন বিশেষ করে যে সমস্ত আমাদের ফোরাম আছে সেখানে আমরা এই কথাগুলো বলে যাচ্ছে এবং সরকারও এই ব্যাপারে ইতিবাচক। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত বিনিয়োগ আর শিল্পায়নের মাধ্যমে রংপুরের আম ও লিচু শুধু মৌসুমি ফল হিসেবে নয়, একটি পূর্ণাঙ্গ কৃষি শিল্প অর্থনীতিতে রূপ দেয়া সম্ভব। আর সেটি বাস্তবায়ন হলে বদলে যেতে পারে উত্তরাঞ্চলের অর্থনীতির চিত্র। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের পতিত পাড়ে থাকা জমিতে এখন চলছে আউশ, বিড়ি ধান, ৯৮ ধান চারা লাগানোর কাজ। এখানে রোপণ, হারভেস্টিং এবং গ্রেডিং সব কাজেই করা হয় সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে। স্বল্প সময়ে আউশ উৎপাদনের কারণে একই জমিতে সবজি, সরিষা ও পরে বোরো ধান, ভুট্টা ও আলু আবাদ করা হয়। খামার কর্তৃপক্ষ জানায়, পতিত পাড়ে থাকা জমিতে আউশ বীজ উৎপাদনের দেশের খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। সুসজ্জিত বীজতলায় সবুজের ঝলকানি। কৃষি শ্রমিক ব্যস্ত বীজতলা থেকে চারা সংগ্রহ করে জমিতে আনতে, আবার কেউ বা জমিতে যন্ত্রের সাহায্যে বীজ রোপণে ও সার ছিটাতে। পতিত পড়ে থাকা জমিতে পর্যায়ক্রমে আউশ ও আমন ধান বীজের আবাদ হচ্ছে। বর্তমানে ২০০ একর জমিতে চলছে আউশ ধান বীজ উৎপাদনের লক্ষ্যে চারা রোপণের কাজ। আউশ আবাদে উপকারিতা হচ্ছে মাত্র ১১২ দিনের মধ্যে বীজ লাগানো থেকে উৎপাদন পর্যন্ত সময় লাগে। প্রতি বিঘায় বীজ উৎপাদন হয় ১৬ থেকে ১৮ মণ। চাষের পর জমিগুলো সব পড়ে থাকতো, এখন আমাদের এখানে আউশ চাষ হচ্ছে। যন্ত্রের মাধ্যমে আমরা ধান লাগাই এবং মেশিনের মাধ্যমে আমরা ধান কাটি। এই সময় এখানে কোনো কাজ থাকতো না, এই আউশ ধান আসার পরে এখানে কাজের একটা ব্যবস্থা হয়েছে। গুণগত মানসম্পন্ন আমরা বীজ উৎপাদন করি, যেটা পরবর্তীতে দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খামার কর্তৃপক্ষ জানায়, পতিত পড়ে থাকা জমিতে আউশ বীজ উৎপাদন দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যাদের জমি বিশেষ করে ভুট্টা করার পরে জমি পড়ে থাকে, আমন করার আগে জমি পড়ে থাকে, সেক্ষেত্রে এই সংক্ষিপ্ত সময় ৮০ থেকে ৮৫ দিনের মধ্যে এই ফসলটিকে অন্তর্ভুক্ত করলে একটা ভালো রিটার্ন পাওয়ার পাশাপাশি গোখাদ্যেরও একটা সংস্থান হবে। গত ৫ বছরে এই আলু বীজ খামারে ১৫০০ মেট্রিক টন আউশ বীজ উৎপাদন হয়েছে, যা দিয়ে অতিরিক্ত ১.৫ লাখ একর জমিতে ধান আবাদ করা সম্ভব হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, ডোমার, নীলফামারী। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীর কলকারখানাগুলোর উৎপাদন। চাহিদা থাকলেও সময়মতো পণ্য সরবরাহ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। অলস সময় পার করছে শ্রমিকরাও। এমন পরিস্থিতিতে ছাঁটাই করা হচ্ছে শ্রমিক এমন অনেক কলকারখানার মালিকরা। তবে বিসিক কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। রুবেল ইসলামের ক্যামেরায় জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আটা, ময়দা, পাটজাত পণ্য, প্লাস্টিক সহ বিভিন্ন কারখানার উৎপাদন চলছে ধীরগতিতে। সাধারণ সময়ের মতো কর্মচাঞ্চল্য থাকলেও বিদ্যুৎ বিভ্রান্তে বারবার থেমে যাচ্ছে ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীর উৎপাদন কার্যক্রম। শ্রমিকরা কাজের প্রস্তুতি নিয়েও অনেক সময় বসে থাকছেন অলসভাবে। এতে সময়মতো পণ্য সরবরাহ করতে পারছেন না উদ্যোক্তারা। এমনকি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সমস্যার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের লোডশেডিংয়ের কারণে আমাদের কাজের অনেকটাই গতি কম। মালের চাহিদা আছে, কিন্তু আমরা ঠিকমতো মাল দিতে পারতেছি না। কিছুক্ষণ পর কারেন্ট যায়, কিছুক্ষণ পর কারেন্ট যায়। কারেন্ট নাই, কারেন্টের
সমস্যা হচ্ছে, কাজকর্ম হয় না। আগের মতো আমরা কাজ করতে শান্তি পাই না, কারণ আগের মতো কারেন্ট থাকে না। আমার ফ্যাক্টরিতে 120 জন শ্রমিক নিয়োজিত ছিল, অলরেডি 15 জন ছাঁটাই হয়েছে। বিসিক কর্তৃপক্ষ বলছে উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আমি যদি আধা ঘন্টা রাখতে পারি তাও দেশের কি এটা জিডিপিতে ভূমিকা পালন করবে। নেস্কো বরাবর একটি চিঠিও দিয়েছি যাতে এখানে বিদ্যুৎ সংকটটা নিরসন করা যায় এবং যে সময় লোডশেডিংটা হচ্ছে তার আগে যাতে শিল্প ইউনিটগুলোকে যাতে অবগত করা হয়। বিসিক শিল্পনগরীর 56টি ইউনিটের মধ্যে 25টি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের নির্মাণ কাজ। এতে দুর্ভোগ বেড়েছে ব্যবসায়ী, চালক ও সাধারণ মানুষের মাঝে। তবে দ্রুত ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে কাজ শুরুর আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। স্থানীয়দের দাবি আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন। শফিকুল ইসলাম শফিকের তথ্য ও আমির হামজার ছবি নিয়ে রিপোর্ট। কোথাও অর্ধেক কাজ, আবার কোথাও ভূমি অধিগ্রহণ না হওয়ায় শুরুই হয়নি নির্মাণ। ফলে স্থলবন্দরের 4 মাথা মোড় থেকে মহিলা কলেজ এবং সিপি থেকে 0 পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। আশ্বাসের পর কেটে গেছে 4 বছর, কিন্তু শেষ হয়নি হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের ভোগান্তি। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের। দ্রুত কাজ শেষ হলে হিলি স্থলবন্দরের বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা স্থানীয়দের। 7-8 বার এই রাস্তার উপর দিয়ে আপনার হিয়ারিং হয়, অথচ এটা পাকা হচ্ছে না। কাম করার সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া চলা অসুবিধা আছে। কাজ হবে, আজ হবে, কাল হবে, এরকম টেন্ডার হয়েছে, অমুক হয়েছে, এগুলো আমরা শুনে আসছি। রাস্তা হলে আমাদের হাকিমপুর এলাকাবাসীর ভোগান্তি যেমন কমবে এবং আমাদের উন্নয়ন হবে। শুধু সাধারণ মানুষ নয়, সড়কের বেহাল অবস্থায় ক্ষতিগ্রস্ত যানবাহন চালকরাও। প্রতিনিয়ত নষ্ট হচ্ছে ট্রাক, অটো ও ভ্যানের যন্ত্রাংশ। ফলে আয় কমে বাড়ছে ব্যয়ের চাপ। মনে করছে রাস্তা হয়তো বা কাজ হয়েছে, কিন্তু না, আরো অবস্থা খারাপ। গাড়ি নষ্ট হচ্ছে, এই হাত পা খুব ঝাঁকি পায়ে ব্যথা করে, চাকা খুলে দৌড় মারে। প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার কবলে আমরা পড়ি। আমরা চাই যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রাস্তা চলাচল ভালো হয়। সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হবে। এরপর টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে আবারও শুরু করা হবে সড়কের নির্মাণ কাজ। ডিসি কে আমরা সমস্ত টাকা সরকার দিয়ে দিয়েছে। ডিসি এখন ওই যে 8 ধারা করে সেটি করে আপনাদের এখানে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে এই রাস্তা টেন্ডার হবে এবং এই রাস্তা যেইটুকু জয়পুরহাট পর্যন্ত বাকি আছে সেই রাস্তা ইনশাআল্লাহ খুব সহসাই কাজ হবে। হিলি 0 পয়েন্ট টেম্পো স্ট্যান্ড থেকে 4 মাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত 1 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করতে ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা। আর ভূমি অধিগ্রহণে প্রয়োজন আরও 67 কোটি টাকা। সময় সংবাদ, হিলি। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে রয়েছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বড় ক্যাপেক ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর ঈদের খুশি ভাগাভাগি করতে আসলে নারীর এবং স্বজনদের সাথে তারা ঈদ উদযাপন করে এখন কিন্তু কর্মস্থলে ফিরছেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে একটি ফেরি দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে এসে পৌঁছেছে। সে তার ভিতরে কিন্তু বেশ চাপ আমরা লক্ষ্য করেছি। সকালে মৃদু মৃদু বাতাস, হালকা শীত ও মনোরম পরিবেশে মানুষ এখনো কর্মস্থলে মুখী হচ্ছেন। তবে কয়েকদিনের তুলনায় যাত্রী এবং যানবাহন সংখ্যা আজ একটু কম রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে যাত্রী ও যানবাহনের সংখ্যা। তবে ঘাটে নেই যানজট কিংবা ভোগান্তি। যারা ঘাট পর্যন্ত আসছেন তারা অনায়াসে ঘাট পার হয়ে রাজধানীর দিকে যেতে পারছেন। ভাঙ্গনের শিকার পাটুরিয়া ঘাটটি 3 নম্বর এবং 4 নম্বর ঘাটের
মাঝে আবারও একটা ভাঙন দেখা দিয়েছে। নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, নদীর স্রোত সব কিছু মিলিয়ে বিআইডব্লিউটিসি এখনও কখনো প্রতিকূল আবার কখনো অনুকূল পরিবেশে ফেরি এবং লঞ্চ সার্ভিস সচল রেখেছেন। এবারে ঈদযাত্রা স্বস্তি হচ্ছে, এটা যাত্রীদের মত। তবে এটা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কিছু পদক্ষেপে এবার খুব লক্ষণীয় ছিল। দুর্ঘটনা এড়ানোর জন্য বিআইডব্লিউটিসি কিছু বিশেষ পদক্ষেপও গ্রহণ করেছিল, যার জন্য কিন্তু এটা স্বস্তি বলছেন অনেকেই। তবে বিআইডব্লিউটিসি ও টিএ এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু তাদের হস্তক্ষেপে এবার ঈদযাত্রা স্বস্তি হচ্ছে। তবে সকাল থেকে আমরা দেখছি ছোট যানবাহনগুলো রয়েছে, যেগুলো মোটরসাইকেল, প্রাইভেট কার এবং কি যে ছোট ছোট যানবাহন, এই সংখ্যাটা কিন্তু আজকে বেশি আসলে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোড দিয়ে পার হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা সকাল থেকে এটা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী সংখ্যার চাইতে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কিন্তু বিআইডব্লিউটিসি, টিএ এবং যারা প্রশাসন রয়েছে তারাও কিন্তু ঈদের আগে যে সজাগ ছিলেন এবং নিয়ম তান্ত্রিকভাবে কাজ করেছেন, তাও কিন্তু ঈদের পরটাও কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটা কথা বলেছিলাম যারা যাত্রী রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে দীর্ঘ সময় তারা স্বজনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে আনন্দে উল্লাসে তারা কিন্তু আনন্দ উল্লাসে তারা কিন্তু রয়েছে এবং তারা বলছেন যে এই যে ঈদের যে ছুটিটা কিন্তু কাটিয়ে এবং বাড়তি ছুটি কাটিয়ে তারা কিন্তু এখন তারা আসলে কর্মমুখী হচ্ছে। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং যে নৌরুটগুলো এখানে রয়েছে সেখানে কিন্তু 23টি ফেরি এবং 32টি লঞ্চ এবং 67টি স্পিডবোট বিআইডব্লিউটিসি এবং টিএ নিয়োজিত রেখেছে। সব কিছু মিলিয়ে স্বস্তির কর্মমুখী ঈদযাত্রা হচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। ঈদযাত্রার সর্বশেষ খবর জানাতে পাটুরিয়া ঘাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। সরকারের খাল খনন কর্মসূচির সুফল ভোগ করতে শুরু করেছে দিনাজপুরের কাহারোলবাসী। গত 2.5 মাসে বলরামপুর এলাকার সাহাপাড়া খালের 4 কিলোমিটার খনন করায় পানি প্রবাহ শুরু হয়েছে। এতে কৃষি জমিতে সেচ ছাড়াও জলাবদ্ধতা নিরসন হবে বলছেন স্থানীয়রা। আর প্রকল্পের সম্পূর্ণ 12 কিলোমিটার খনন হলে অন্তত 31,000 কৃষক উপকৃত হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। গত 16 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় 12 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন হয়। প্রকল্পের আওতায় খনন করা হবে মোট 20,000 কিলোমিটার খাল। গত 2.5 মাসে খনন হয়েছে খালটির 4 কিলোমিটার অংশ। এরই মধ্যে এর সুফল পেতে শুরু করেছেন এলাকাবাসী। তারা বলছেন পানি প্রবাহ শুরু হওয়ায় কৃষি জমিতে সেচ সুবিধা সহ নিরসন হবে জলাবদ্ধতা। বর্ষা হলো, এই পরিমাণ বর্ষা যদি খাল খনন না থাকতো আমাদের নির্ঘাত বন্যা হয়ে যেত। সুন্দর এই পানি কিন্তু নিষ্কাশন হয়ে গেছে এটার কারণে। পাশাপাশি এইখানকার যে এলাকার যারা আমরা মানুষ, আমরা এটাতে অনেকটা সুফল আসবে আমরা ভবিষ্যতে চিন্তা করছি এটা খনন করার ফলে। দুই পাশে এখানে প্রায় 7,000 বৃক্ষরোপণ করা হবে। এখানে বিভিন্ন রকমের বৃক্ষ থাকবে। পানিটা যদি এখানে আটকায় তাহলে উপকার হবে। অনেক বোর্ডিংয়ে আমাদের পানি শর্ট হয়ে গেছিল, ওইটা তো যদি আর না হয়। প্রকল্পে সম্পূর্ণ 12 কিলোমিটার খনন হলে অন্তত 31,000 কৃষক উপকৃত হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টিপাতের পানিটা খুব দ্রুত নেমে যাচ্ছে,
কৃষকরা এর ফলে উপকৃত হচ্ছেন। দুপারে যে উত্তোলিত মাটি রয়েছে এর এক পাশে মাটি দিয়ে রাস্তা নির্মাণের একটা বিষয় রয়েছে, অন্য মাটিগুলো আমরা এখানে ঘাস গাছ লাগাবো, এখানে হাঁস পালনের একটা ব্যবস্থা নেওয়া হবে এবং মৎস্য কর্মকর্তার মাধ্যমে মৎস্য চাষেরও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শুধু সেচ দেওয়ার জন্য নয়, খালে সারা বছর পানি থাকলে এর সুফল পাবে 3.5 লাখ মানুষ, বলছেন স্থানীয় সংসদ সদস্য। ওই পারের মানুষ যেন এ পারে আসতে পারে সেই জন্য আমাদের ছোট ছোট কালভার্ট করার ব্যাপারে একটা পরিকল্পনা প্রণয়নের জন্য বলা হয়েছে। সারা বাংলাদেশে এইভাবে খাল খনন করতে পারি তাহলে কিন্তু আমাদের জলাধার যে মাটির নিচে যে লেয়ার, এই পানির লেয়ারটা অনেক উপরে উঠে আসবে। ইরিগেশন তো আছেই, মাছ চাষ, বনজ বৃক্ষ যেগুলো আমরা এখানে লাগাবো সেটা হলো বাড়তি কাজ। পানির লেয়ার এবং ইরিগেশন দুইটার জন্য এটা খুব প্রয়োজন এবং এটা যে কি যুগান্তকারী কাজ হচ্ছে এটা আগামীতে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2027 সালের মধ্যে শাহপাড়া খাল খননের পাশাপাশি এর পাশে সড়ক, কালভার্ট ও একটি স্লুইস গেট নির্মাণ করা হবে। সময় সংবাদ, দিনাজপুর। যানজট ও জনদুর্ভোগ কমাতে গাইবান্ধা শহরের দুটি গুরুত্বপূর্ণ সড়কে নির্মাণ করা হয়েছে 166 মিটার দৈর্ঘ্যের দুটি সেতু। তবে নির্মাণ শেষ হওয়ার প্রায় 3 বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক না থাকায় চালু করা যাচ্ছে না সেতু দুটি। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। সড়ক ও জনপথ বিভাগের দাবি, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই চালু করা সম্ভব হচ্ছে না সেতুগুলো। সোহেল রানার ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। সংযোগ সড়ক নেই, তাই ব্যবহারও নেই। দীর্ঘদিন ধরে পড়ে আছে নতুন দুটি প্রশস্ত সেতু, আর পাশের পুরনো ও ঝুঁকিপূর্ণ সরু সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছে হাজারো যানবাহন। গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর উপর 76 মিটার দৈর্ঘ্যের ঘাঘট 2 সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের ডিসেম্বরে, শেষ হয় 2024 সালের জুনে। একইভাবে গাইবান্ধা বালাসীঘাট সড়কের পুলবন্দি এলাকায় যানজট নিরসনে নির্মাণ করা হয় প্রায় 90 মিটার দৈর্ঘ্যের আলাই সেতু। সেটির কাজও শেষ হয় একই সময়ে। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটির কাজ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে এখনও চালু করা যায়নি। এতে স্থানীয়দের ভোগান্তি কমেনি, বরং বাড়ছে ক্ষোভ। সুফল পাচ্ছি না তো, ব্রিজ হলে না সুফল পাবো, তখন জ্যাম থাকবে না। এই বৃষ্টির কারণে আজকে যানজট নিরসন হচ্ছে না, আমরা চলতেই পারিনি, এত দাম। সরকারের এই টাকাগুলো খরচ হলেও এই ব্রিজের যে সুফল সেটা কিন্তু আমরা এখনো পাইনি। সড়ক ও জনপথ বিভাগ বলছে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কের কাজ আটকে আছে। তবে দ্রুত সমস্যার সমাধান করে সেতু দুটি চালুর চেষ্টা চলছে। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের শেষ এই 1 বছরের মধ্যে ভালো একটা প্রোগ্রেস হয়েছে। আমরা প্রায় এটা শেষের দিকে চলে এসেছি। এটা মেইনলি আসলে ডিসি অফিস করছে, আমরা তাদেরকে হেল্প করছি। ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্পের আওতায় প্রায় 30 কোটি টাকা ব্যয়ে প্রায় 166 মিটার এ দুটি সেতু নির্মাণ করে জেলা সড়ক ও জনপথ বিভাগ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়তে ইলিশের পাশাপাশি তোলা হয়েছে স্থানীয় খালবিলের তাজা মাছ। বৃহৎ এই মাছের হাটে তাই উপচে পড়া ভিড়। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, কিন্তু এই ধলেশ্বরী তীরের যে মৎস্য আড়ত, সেখানে আমরা দেখছি নানা রকম মাছের পসরা। এর মধ্যে কিন্তু এই যে রূপালী ইলিশ, সেই ইলিশ ঘিরে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। পাইকার এবং যারা শৌখিন ক্রেতা আছেন তারা কিন্তু ইলিশ কেনার জন্য চেষ্টা করছেন, কিন্তু আগুন দরে কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে। প্রায় 1.5 কেজি ওজনের একটি ইলিশ, সেটি কিন্তু বিক্রি হয়েছে 3,500 টাকা কেজি দরে। আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 টাকা কেজিতে। এছাড়া কিন্তু যেগুলো 400 বা 350 গ্রাম ওজনের, সেগুলোতে কিন্তু 1000 টাকা কেজি। এবং এখানকার যে আড়তদাররা রয়েছেন তারা বলছেন যে এই 700 গ্রাম বা 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 2200 টাকা কেজিতে। এবং এই ইলিশের ব্যাপক চাহিদা সত্ত্বেও তারা বলছেন যে সরবরাহ কম থাকার কারণে কিন্তু এই চড়া দরে ঈদ পরবর্তী বাজারে ইলিশ বিক্রি হচ্ছে। এবং এছাড়া যে অন্যান্য মাছ যেগুলো বিক্রি হচ্ছে তার মধ্যে এই সব মাছেরই কিন্তু দাম চড়া।
এবং এই চড়া দামের কারণে কিন্তু তারা বলছেন যে সরবরাহের ঘাটতির কথা এবং বর্ষা মৌসুম আসন্ন এবং এই বর্ষা মৌসুমে কিন্তু রং বেরঙের যে মাছ সেগুলো কিন্তু এখানকার খাল বিলগুলোতে পাওয়া যায় এবং সেইখানেও কিন্তু তাজা বিভিন্ন রকমের মাছের পসরা বাজারে রয়েছে এবং এখানে যে মিঠা পানির মাছ সেগুলো কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছিল এবং বর্ষা আসবার কারণে কিন্তু অনেক জায়গায় যে পানি বাড়ছে এবং এই বৈশাখের পর থেকে কিন্তু পানি বাড়তি ছিল, ওই পানি বাড়তি থাকবার কারণে কিন্তু মাছ বেশি পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু নদীর পাঙ্গাস পাওয়া যাচ্ছে বাজারে, সেখানে 500 থেকে 1000 টাকায় নদীর পাঙ্গাস বিক্রি করা হচ্ছে। আর চাষের পাঙ্গাসের দাম কিন্তু 170 থেকে 180 টাকা, আর চাষের রুই বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকায়, চাষের কাতল বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকায়, আর নদীর কাতলও পাওয়া যাচ্ছে সেটি কিন্তু 650 থেকে 700 টাকা, আর চাষের বোয়াল 350 থেকে 600 টাকা, গলদা চিংড়ি 800 থেকে 1200 টাকা, নদীর আইর বিক্রি হচ্ছে 1000 থেকে 1500 টাকা কেজিতে। চাষের কই প্রচুর পরিমাণ বাজারে উঠেছে, সেগুলো কিন্তু 180 থেকে 220 টাকা। দেশি কই খুবই কম পাওয়া যাচ্ছে, তবে সেগুলোর দাম উঠেছে 500 থেকে 1200 টাকা কেজিতে। দেশি শিং 650 থেকে 1200 টাকা, আর চাষের শিং বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা কেজি দরে। চিতল পাওয়া যাচ্ছে এই হাটে এবং সেখানে কিন্তু 600 থেকে 800 টাকা কেজি চিতল কোরাল মাছ পাওয়া যাচ্ছে 500 থেকে 1200 টাকা কেজিতে। এবং এখানে বাজারে যেই মলা মাছ উঠেছে আজকে, সেই মলা মাছের দর কিন্তু 500 থেকে 700 টাকা কেজিতে উঠেছে। এরকম বৈচিত্র্যপূর্ণ মাছে কিন্তু এই হাটটি ভরা এবং সেখানে পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু সড়ক পথে দক্ষিণের মাছগুলো দ্রুত এই হাটে পৌঁছাতে পারছে। তবে এখানে রাস্তায় একটু সমস্যা, তারা বলছেন যে নির্মাণ কাজের জন্য রাস্তার মুখের অংশটি বন্ধ রাখবার কারণে কিন্তু মালামাল আনতে তাদের খরচা বেড়েছে। একই সঙ্গে এখানকার যে হাটটি গড়ে উঠেছে ধলেশ্বরী নদীর যে বন্দর, সেই বন্দরকে কেন্দ্র করে এবং সেখানকার যে এই বন্দরের যে লঞ্চ ঘাট, সেখানে কিন্তু নাব্য সংকটের কারণে লঞ্চ ভিড়তে পারছে না, সেই কারণে কিন্তু অনেকটা দূর মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে তাদের মাছ নামিয়ে আনতে হচ্ছে বা নদীর মাঝখানে যে লঞ্চ নোঙ্গর করতে হচ্ছে, সেই কারণে কিন্তু নৌপথে এই হাটে মাছ আনা নেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এবং আশপাশের যে জেলাগুলোতে বা আশপাশের হাট বাজারগুলোতে এখানকার থেকে কিন্তু পাইকারি মাছ কিনে সেগুলো খুচরা বিক্রি করা হয়, সেক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এবং এই হাটে কিন্তু প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। এই ছিল মুন্সিগঞ্জ থেকে মাছের হাটের সবশেষ। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়ত থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। কিশোরগঞ্জে প্রস্তাবিত মাদ্রাসার সাইনবোর্ড ভাঙচুর করে প্রতিষ্ঠাতাদের মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রোববার দুপুরে সদর উপজেলার কোড়িয়াইল এলাকায় দানকৃত জমিতে প্রস্তাবিত মাদ্রাসার সাইনবোর্ড স্থাপন করছিলেন 3 ভাই, যাদের একজন মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ কর্মকর্তা। পূর্ব বিরোধের জেরে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে দুর্বৃত্তরা, ভাঙচুর করে সাইনবোর্ড। বাধা দিতে গেলে ছুটিতে দেশে আসা আমেরিকান পুলিশ কর্মকর্তা ফয়সাল উদ্দিন খান সহ তার 2 ভাইকে পিটিয়ে জখম করা হয় বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করে মামলা করেন মাদ্রাসার এক প্রতিষ্ঠাতা আব্দুর রহমান খান। সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। এদিকে তেহরানের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়া নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক সমাধানের পথ কাগজে কলমে খোলা থাকলেও মাঠ পর্যায়ে সংঘাতের ঝুঁকি এখনো কাটেনি বলে মনে করেন অনেকে। হরমুজ প্রণালী নিয়ে এবার ওয়াশিংটনকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানান, সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা কিংবা লেবাননে নতুন করে উত্তেজনা বৃদ্ধি কোনোভাবেই মেনে নেবে না ইরান, কারণ তেহরানের ধৈর্যেরও একটা সীমা রয়েছে। এর আগে তেহরান সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালী অতিক্রমকারী বিদেশি বাণিজ্যিক ও সামরিক জাহাজকে অবশ্যই তাদের নতুন নির্দেশনা মেনে চলতে হবে, অন্যথায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
অন্যদিকে ইরানের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়া নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই আলোচনা শেষ হয়ে গেলেও তার কিছু আসে যায় না। একই সঙ্গে তেলের দাম বৃদ্ধি নিয়েও তিনি ভাবছেন না দাবি করে ট্রাম্প জানান, অদূর ভবিষ্যতেই জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। মার্কিন প্রেসিডেন্টের এমন অনমনীয় অবস্থান দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সব পথ বন্ধ করে দিচ্ছে কিনা তা নিয়েই এখন বড় প্রশ্ন। গত ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে মাঠ পর্যায়ের উত্তেজনা কমেনি একটুও। দক্ষিণ ইরানের গরুক শহর ও কেশম দ্বীপের রাডার এবং ড্রোন স্থাপনায় মার্কিন হামলার খবর মিলেছে। জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে তারা এমন একটি মার্কিন বিমান ঘাঁটিতে সফল আঘাত এনেছে যেখান থেকে ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালানো হয়েছিল। তাই এই ভঙ্গুর যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও তৈরি হয়েছে সংশয়। আপাতত পুরো উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও সামুদ্রিক বাণিজ্য। একদিকে ইরান প্রণালীতে বিদেশি জাহাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের ইরানি বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এর মাঝে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার তাগিদ দিয়ে বলেছেন, যে কোনো সমঝোতার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরো গভীর আলোচনার প্রয়োজন হবে। নাদিম মারজান, সময় সংবাদ। লেবানন ইসরায়েল সীমান্তে নতুন করে সংঘাত ছড়ানোর মাঝেই যুদ্ধবিরতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু ও হিজবুল্লাহর সাথে কথা বলে উভয় পক্ষকে হামলায় বিরত করতে রাজি করিয়েছেন বলে জানান তিনি। তবে একই সময় বৈরুতে নতুন করে ইসরায়েলি হামলার নির্দেশ ও পাল্টাপাল্টি রকেট বর্ষণ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও উত্তেজনা কমেনি মোটেও। দুই পক্ষেরই বেশ কয়েকজন হতাহত হয়েছেন। একের পর এক যুদ্ধবিরতির আলোচনা আর আহ্বানের পরেও থেমে নেই ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাত। তবে এবার সংঘাত কমানোর দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নেতানিয়াহু ও হিজবুল্লাহর সঙ্গে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে সব ধরনের হামলা বন্ধে পক্ষগুলো সম্মত হয়েছে দাবি করেন তিনি। বলেন, বৈরুতে কোনো সেনা যাচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প মূল ইস্যু অর্থাৎ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অগ্রযাত্রা এবং ব্যাপক বাস্তুচ্যুতির বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন। ট্রাম্পের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে হিজবুল্লাহর সঙ্গে সরাসরি আলোচনার দাবি। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি ট্রাম্প সরাসরি হিজবুল্লাহর সঙ্গে কথা বলে থাকেন তবে এটি ৮০ দশকের পর ওয়াশিংটন হিজবুল্লাহ সম্পর্কের ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা। কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সংগঠনটিকে সন্ত্রাসী তালিকায় রেখেছে। তবে হিজবুল্লাহ এই সমঝোতার শর্ত কতটা মেনে চলবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এদিকে বাস্তবতায় সংঘাত থামার কোনো লক্ষণ নেই। বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়ের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরানের খাতামাল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। তাই বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে হাজারো মানুষ জীবন বাঁচাতে আবারও এলাকা ছাড়ছেন। লেবানন জুড়ে এখন তীব্র যুদ্ধ পরিস্থিতি। টাইর জেলা ও নাবাতিয়ে আল ফাওকায় ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে উত্তর ইসরায়েল টার্গেট করে রকেট ও বিস্ফোরক ড্রোন হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। ২ মার্চ সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে লেবাননে নিহতের সংখ্যা ৩৫০০ ছুঁই। সামরিক বিশ্লেষকদের মতে স্থলযুদ্ধে সুবিধা করতে না পেরেই বোমাবর্ষণের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন জটিলতা। হামাসের অভিযোগ, মধ্যস্থতাকারীরা যুদ্ধ বন্ধের মূল পরিকল্পনা থেকে সরে গিয়ে এখন নিরস্ত্রীকরণকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজায় হামাসকে নিরস্ত্র করার লক্ষ্যেই নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে মধ্যস্থতাকারীরা। এমন উত্তেজনার মধ্যে ফ্রান্সের অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলের উপর নতুন বিধিনিষেধ আরোপ ইউরোপ ইসরায়েল সম্পর্কের চিড় ধরার বিষয়টি যেন সামনে এনেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গাজায় চলমান বর্বরতার মধ্যে পরিস্থিতি আরো জটিল করে তোলার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারী নিকোলাই ম্লাদেনকে সরাসরি দায়ী করেছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজিম কাসেম অভিযোগ করেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন ফোরামে বাস্তবতা বিরোধী তথ্য দিয়ে গাজা ও হামাসের বিপক্ষে অবস্থান নিচ্ছেন ম্লাদেন। হামাস স্পষ্ট জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করার চেষ্টা চালাচ্ছে। এই প্রতিশ্রুতি পূরণ না হলে পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠবে।
এদিকে মিশরে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে নতুন দফা আলোচনা শুরু করতে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। তবে হামাস এই প্রস্তাব সাফ প্রত্যাখ্যান করে জানিয়েছে আগে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। হামাস অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানালেও গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলা থামেনি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা পরিকল্পনার বিকল্প নিয়েও ভাবছেন মধ্যস্থতাকারীরা। চলমান আলোচনার মধ্যে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে হামাসের নেতৃত্ব নির্বাচন। সংগঠনটি জানিয়েছে নতুন নেতৃত্ব চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো শেষ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শীর্ষ পদের দৌড়ে এগিয়ে থাকা খলিল আল হায়া ও খালেদ আল মশাল দুজনই কট্টরপন্থী হিসেবে পরিচিত। তবে গাজার প্রশাসনিক দায়িত্ব কোনো টেকনোক্র্যাটিক কমিটির হাতে ছাড়ার প্রশ্নে দুজনের দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রয়েছে। এর মাঝেই গত সপ্তাহে হামাসের নতুন সামরিক প্রধান মোহাম্মদ ওদেহকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে। নাবলুস ও রামাল্লায় কৃষি জমিতে আগুন ধরানো, জলপাই বাগান ধ্বংস ও গবাদি পশু দিয়ে ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। তুরমুস আয়ায় ধ্বংস করা জমিতে নতুন কাঠামো বসানো হয়েছে। কফর আকাবে ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে। আর জাবায় একটি ফিলিস্তিনি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে ইউরোপের দূরত্ব এখন আরও স্পষ্ট। ফ্রান্স জানিয়েছে প্যারিসে অনুষ্ঠেয় বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র প্রদর্শনী ইউরোস্যাটারিতে ইসরায়েলি কোম্পানিগুলো এবার কেবল আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শন করতে পারবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণও সীমিত করা হয়েছে। ফরাসি এই সিদ্ধান্তকে রাজনৈতিক ও বাণিজ্যিক উদ্দেশ্য প্রণোদিত বলে ক্ষোভ প্রকাশ করেছে তেল আবিব। গাজা, লেবানন ও ইরান সংঘাতের পর থেকেই মূলত প্যারিস তেল আবিব সম্পর্ক শীতল হতে শুরু করে। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলে কট্টরপন্থী আলট্রা অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি নিয়ে জেরুজালেমে তীব্র উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের রাষ্ট্রীয় আইন ছাড় বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে নেমে এসে একটি প্রধান সড়ক পুরোপুরি অবরোধ করে হাজার হাজার বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও অশ্বারোহী বাহিনী ব্যবহার করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গাজা ও লেবাননে প্রায় 2 বছরের চলমান যুদ্ধের মধ্যে এই কোটা বিতর্ক এখন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকারের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। জেরুজালেমের একটি প্রধান মোড়ে সোমবার সৃষ্টি হয় এক নজিরবিহীন বাধার। কট্টরপন্থী আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায়ের হাজারো মানুষ রাস্তায় বসে পড়ে, যানবাহন ও পুলিশ বাহিনীকে আটকে দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে এই সম্প্রদায়ের মানুষদের বাধ্যতামূলকভাবে নিয়োগ দেওয়ার যে চাপ তৈরি হয়েছে তার বিরুদ্ধে ক্ষোভ জানাতেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সামনে এগোলে দুই পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলি পুলিশ কঠোর বল প্রয়োগের রাস্তা বেছে নেয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে অনবরত ছিটানো হয় তীব্র দুর্গন্ধযুক্ত রাসায়নিক তরল ও জলকামানের পানি। ড্রোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় পুরো মোড় জুড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর একের পর এক জলকামানের ঝাপটা দিচ্ছে পুলিশ। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে মাউন্টেড বা অশ্বারোহী পুলিশ দল এবং বহু আন্দোলনকারীকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলি আইন অনুযায়ী সাধারণ নাগরিকদের জন্য সামরিক সেবা বাধ্যতামূলক হলেও আল্ট্রা অর্থোডক্স ইহুদি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে এই নিয়ম থেকে বিশেষ ছাড় পেয়ে আসছিল। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের কট্টরপন্থী শরিক আইন প্রণেতারা এই ছাড়কে স্থায়ী আইনি রূপ দেওয়ার দাবি জানালেও বেঁকে বসেছে অন্য শরিক ও বিরোধী দলগুলো। তাদের স্পষ্ট দাবি, গাজা ও লেবাননে গত 2 বছরের টানা যুদ্ধে যেখানে প্রায় 1000 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, সেখানে সামরিক দায়িত্বের এই বড় বোঝা আল্ট্রা অর্থোডক্স পুরুষদেরও সমানভাবে ভাগ করে নিতে হবে। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার উপর চাপ বাড়াতে এবার সমুদ্রেও কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপ। ফ্রান্স ও যুক্তরাজ্যের সহায়তায় আটক করা হয়েছে রুশ শ্যাডো ফ্লিট সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কার। তবে রোমানিয়ার ভূখণ্ডে রুশ ড্রোন আঘাত হানার ঘটনায় ন্যাটো জুড়ে উদ্বেগ ছড়ালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীরবতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এদিকে ইউক্রেন জুড়ে মস্কোর রেকর্ড সংখ্যক সর্বশেষ ড্রোন হামলায় অন্তত 1 জন নিহত ও 2 ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।
রাশিয়ার তেল রপ্তানি ও যুদ্ধের অর্থায়নে আঘাত হানতে এবার ভিন্ন কৌশল নিল ইউরোপ। আটলান্টিকে রুশ শ্যাডো ফ্লিট সংশ্লিষ্ট সন্দেহে ট্যাগর নামের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ফরাসি নৌবাহিনী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর হুঁশিয়ারি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে ক্রেমলিনের এই অর্থের উৎস কোনোভাবেই চলতে দেওয়া হবে না। জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে চলাচল করছিল বলে দাবি ফরাসি কর্তৃপক্ষের। সমুদ্রে কড়াকড়ির মাঝেই আকাশপথে উত্তেজনা ছড়িয়েছে ন্যাটো সীমান্তে। ইউক্রেন যুদ্ধের মাঝেই একটি রুশ ড্রোন রোমানিয়ার গালাতি শহরের আবাসিক ভবনে আঘাত হানে। ঘটনাটি কি ইউরোপীয় আকাশ সীমার গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলস বলছে এই আগ্রাসন প্রমাণ করে ইউক্রেনকে আরো বেশি সামরিক সহায়তা দেয়া এবং মস্কোর বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা এখন সময়ের দাবি। ন্যাটো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে রুশ ড্রোন আঘাত হানার পরও এ নিয়ে রহস্যজনকভাবে নীরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এই নীরবতা পশ্চিমা কূটনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, ট্রাম্পকে প্রায়ই ন্যাটোর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করতে দেখা গেলেও রাশিয়ার এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে সেই একই কঠোরতা দেখা যাচ্ছে না তার কণ্ঠে। এদিকে ইউক্রেন সীমান্তে ড্রোন যুদ্ধ আরো ভয়াবহ করে তুলেছে রাশিয়া। মে মাসে ইউক্রেন লক্ষ্য করে রেকর্ড ৮,১৫০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ। ইউক্রেন বেশিরভাগ ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করলেও কিয়েভ সতর্ক করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের মজুদ দ্রুত শেষ হয়ে আসছে। এ কারণে যুদ্ধ থামার কোনো লক্ষণ তো নেই, তা আরো দীর্ঘ ও জটিল রূপ নিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। কঙ্গোতে ছড়িয়ে পড়া বিরল বুন্ডিবুগীয় ইবোলা ভাইরাসে এখন পর্যন্ত 282 জন আক্রান্ত এবং 42 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে কেনিয়ায় মার্কিন নাগরিকদের জন্য প্রস্তাবিত ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্র ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে নতুন ভ্যাকসিন তৈরির দৌড়ে মডার্না সহ কয়েকটি প্রতিষ্ঠানকে প্রায় $60 মিলিয়ন সহায়তা দিচ্ছে CEPI। তাই ইবোলা সংকট এখন স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি নিরাপত্তা, কূটনীতি ও প্রযুক্তিগত প্রতিযোগিতার নতুন আলোচনায় উঠে এসেছে। কেনিয়ার মধ্যাঞ্চলের নানিউকি শহরে মার্কিন নাগরিকদের জন্য ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে কেন্দ্রটির বিরোধিতা করেন। বিভিন্ন স্থানে ব্যারিকেডে আগুন দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়দের অভিযোগ, লাইকিপিয়া বিমান ঘাঁটিতে বিদেশি রোগীদের রাখা হলে আশপাশের জনগণ সংক্রমণের ঝুঁকিতে পড়বে। জনস্বার্থে কেনিয়ার উচ্চ আদালতও পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত করে। এই কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আসে কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে। বুন্দিবুগীয় স্ট্রেইনের এই ভাইরাসে এখন পর্যন্ত কয়েকশো নিশ্চিত সংক্রমণ এবং শতাধিক মৃত্যুর তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া 1000-এর বেশি সন্দেহভাজন রোগী নজরদারিতে রয়েছে। প্রতিবেশী উগান্ডাতেও সংক্রমণ ও মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে সংকটের মধ্যেই কিছুটা স্বস্তির খবর এসেছে বুনিয়া শহর থেকে, যেখানে কয়েকজন আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন। সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে 4 জনই স্বাস্থ্যকর্মী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস এটিকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা, কন্ট্রাক্ট ট্রেসিং এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার ফল দিতে শুরু করেছে। কিন্তু আক্রান্তদের দাফন প্রক্রিয়া নিয়ে বিরোধ, স্বাস্থ্যকেন্দ্রে হামলা এবং গুজব এখনও রোগ নিয়ন্ত্রণকে কঠিন করে তুলছে। এ কারণে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক আস্থা তৈরির দিকেও জোর দিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে ভাইরাস মোকাবিলায় নতুন ভ্যাকসিন তৈরির দৌড় শুরু হয়েছে। কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস বা CEPI মডার্না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও IAVI সহ কয়েকটি প্রতিষ্ঠানের জন্য প্রায় $60 মিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ পাচ্ছে মডার্না, যারা mRNA প্রযুক্তি ব্যবহার করে বুন্ডিবুগীয় ইবোলার বিরুদ্ধে পরীক্ষামূলক ভ্যাকসিন তৈরি করছে। গবেষকদের আশা, কয়েক মাসের মধ্যেই প্রাথমিক ট্রায়ালের জন্য ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হতে পারে। বিশ্লেষকদের মতে বর্তমান সংকট একটি রোগের প্রাদুর্ভাব নয়, বরং ভবিষ্যৎ মহামারী মোকাবিলায় বিশ্বের প্রস্তুতিরও পরীক্ষা। কোভিড-19 পরবর্তী সময়ে mRNA প্রযুক্তিকে ঘিরে যে বৈশ্বিক বিনিয়োগ ও অবকাঠামো গড়ে উঠেছে ইবোলা মোকাবিলায়, সেটি এখন কাজে লাগানোর চেষ্টা চলছে। তাই কঙ্গোর এই প্রাদুর্ভাব বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তা, আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্রুত প্রতিক্রিয়া ভিত্তিক ভ্যাকসিন উন্নয়নের নতুন বাস্তবতা সামনে এনে দিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু সরকারের 35 সদস্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ নিয়েছে। 13 জন পূর্ণমন্ত্রী এবং 22 জন প্রতিমন্ত্রী শপথ নেন। রাজ্যপাল RN রবি তাদের শপথ বাক্য পাঠ করান। অন্যদিকে তৃণমূল কংগ্রেসে দেখা দিয়েছে দলীয় কোন্দল।
যদিও এসব বিজেপির চক্রান্ত বলে দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেল 9 মে মুখ্যমন্ত্রী সহ 6 জন মন্ত্রীর শপথ নেয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের যাত্রা শুরু হয়। সরকার গঠনের 22 দিন পর সোমবার রাজভবনে পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠিত হলো। রাজধানী কলকাতার লোকভবনে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও যোগ দিয়েছিলেন। সামগ্রিকভাবে একটা সরকার মানুষের ভালোর জন্য করবে, এই আস্থাটুকু একদম নিখুঁত করে অর্জন করতে হবে। দীর্ঘদিন লড়াই করে এই আজকে যে এই সম্মান পেলাম এবং দায়িত্ব বেড়ে গেল। দায়িত্ব বেড়েছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে দৌড়াচ্ছে, আগামী দিনে আমরাও যাতে এইভাবে দৌড়াতে পারি। আমার 2.5 দশকের যে সাংবাদিকতার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাকে যথেষ্টভাবে এই নতুন ভূমিকায় কাজ করতে সহায়ক হয়। এদিকে ফেসবুক লাইভে এসে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বিচারে দলের সমর্থক ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়ে কথা বলেন তিনি। অন্যদিকে মমতার দলের বিরুদ্ধে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের স্বাক্ষর জাল করার পাল্টা অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইসব এত সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, অত্যাচার, সমস্ত কর্মীদের থেকে সাধারণ মানুষকে গ্রেপ্তার, হাজার হাজার মানুষের হকার উচ্ছেদ, তাদের জীবন জীবিকা যা দিয়ে তারা সংসার চালাতো, আজকে তারা প্রত্যেকে অসহায়। এরা এত বড় করাপ্টেড, এবং আমি সিআইডিকে বলেছি ভারতীয় ন্যায় সংহিতাতে ফৌজদারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। তৃণমূল কংগ্রেসের 2 জন বিধায়ক সম্প্রতি বিধানসভায় স্পিকারের কাছে লিখিত অভিযোগে জানান, বিরোধী দলনেতা নির্বাচনে যে 80 জন বিধায়কের স্বাক্ষর নেওয়া হয় সেই খাতায় অনেকেরই স্বাক্ষর জাল করা হয়েছে। এমনকি তাদের 2 জনের স্বাক্ষরও অন্যরা করে দিয়েছিলেন। এই ঘটনায় একটি মামলাও করা হয়। সেই মামলার তদন্তেই দলটির সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার সিআইডি দপ্তরে তলব করা হলেও তিনি হাজির হননি। তদন্তের মুখোমুখি হওয়ার কয়েক ঘন্টা আগে রোববার কালীঘাটে দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে সভার আয়োজন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে মাত্র 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনে হারের পর দলে একদিকে অভ্যন্তরীণ সংকট, অন্যদিকে রাজনৈতিকভাবে বিজেপির চাপে মমতার দল দিশেহারা হয়ে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারত নেপাল সীমান্ত নিয়ে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর এক মন্তব্যে কাঠমান্ডুর রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। পার্লামেন্টে তিনি দাবি করেন, কেবল ভারতই নয়, নেপালও ভারতের বেশ কিছু ভূখণ্ড দখল করে রেখেছে। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর দেশ জুড়ে তীব্র সমালোচনা শুরু হলে পরিস্থিতি সামাল দিতে নেমেছে নেপাল সরকার। বিতর্ক ঢাকতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে নাগরিকদের আন্তঃসীমান্ত জমি ব্যবহারের জটিলতা বলে ব্যাখ্যা দিয়েছে। সম্প্রতি নেপালের পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন দেশটির তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখ সীমান্ত নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি জানতে পেরেছেন কেবল ভারতই নেপালের জমি দখল করেনি, নেপালও ভারতের জমি দখল করে রেখেছে। এই সীমান্ত বিরোধ মেটাতে তিনি যুক্তরাজ্যের মধ্যস্থতারও আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পরপরই নেপালের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিরোধী দলগুলো পার্লামেন্টের রেকর্ড থেকে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। বিতর্ক তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা সাফ জানায়, প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় ভূখণ্ড দখলের কথা বোঝাননি, বরং নদী অববাহিকার কারণে সৃষ্ট ক্রস বর্ডার অকুপেশন বা নাগরিকদের আন্তঃসীমান্ত জমি ব্যবহারের কথা বলেছেন। 1962 সালের চীন ভারত যুদ্ধের পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রায় 372 বর্গ কিলোমিটারের কালাপানি অঞ্চলটি ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। ভারত বরাবরই এই অঞ্চলকে তাদের উত্তরাখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। সম্প্রতি এই রুট দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা ঘোষণা করায় নেপাল তীব্র আপত্তি জানায়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমারের শান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত 46 জন।
জেড পাথরের খনিতে ব্যবহারের জন্য রাখা জেলিগনাইট বিস্ফোরকটি দুর্ঘটনাবশত ফেটে যাওয়ায় এই বিপর্যয় ঘটে। বিস্ফোরণের তীব্রতায় দুটি গ্রামের প্রায় ৩০০টি বাড়িঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন। জান্তা বিরোধী শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী TNLA এই ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। মিয়ানমারের শান প্রদেশের নামখাম জেলার কাংতাত গ্রামে এক প্রলয়ঙ্করী বিস্ফোরণ ঘটেছে। বিদ্রোহী গোষ্ঠী তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি TNL এর নিয়ন্ত্রণাধীন এই এলাকায় মাঝরাতের আকস্মিক বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই কান্নার রোল পড়ে যায়। এ ঘটনায় চীনা নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্ক সহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কাংতাত গ্রামের প্রায় 200টি এবং পার্শ্ববর্তী পানলন গ্রামের 100টি বাড়িঘর একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাথমিকভাবে এটিকে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলা মনে করা হলেও পরে আসল কারণ জানা যায়। TNLA এক বিবৃতিতে জানায়, খনির কাজে ব্যবহারের জন্য একটি গুদামে রাখা জেলিগনাইট বিস্ফোরকটি দুর্ঘটনাবশত ফেটে যাওয়ার কারণেই এই ভয়াবহ বিপর্যয়। দুর্গত এলাকাগুলোতে পুরোদমে উদ্ধার কাজ শুরু করেছে TNL এর উদ্ধারকারী দল। 2 গ্রাম থেকে এ পর্যন্ত 74 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কিভাবে জেলিগনাইট বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে গোষ্ঠীটি। জেট পাথরের খনি সমৃদ্ধ শান প্রদেশটিতে 2021 সালের অভ্যুত্থানের পর সামরিক বাহিনীকে হটিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী TNLA। জান্তা সরকারকে তটস্থ রাখা এই গোষ্ঠীর খনি অঞ্চলের একটি দুর্ঘটনা এখন পুরো জনপদকে পরিণত করেছে এক মৃত্যুপুরীতে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের কিলাউয়া আগ্নেয়গিরিতে আবারও লাভার উদগীরণ শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার আগ্নেয়গিরি থেকে লাভা প্রবাহিত হওয়া শুরু হয়। আরও শক্তিশালী অগ্নুৎপাতের পাশাপাশি আশপাশের এলাকায় ছাই ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে USGS। 2024 সালের 23 ডিসেম্বর থেকে বিরতিহীনভাবে সক্রিয় রয়েছে কিলাউয়া, যা বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে নদীতে পড়ে যাওয়া এক বৃদ্ধ ও এক শিশুকে উদ্ধার করেছেন এক পরিচ্ছন্নতা কর্মী ও এক স্কুল শিক্ষক। সাহসিকতার এই ঘটনায় দুজনকে সম্মাননার জন্য প্রস্তাব দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পূর্ব চীনের কুয়ানান কাউন্টিতে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক সাইকেল সহ নদীতে পড়ে যান এক বৃদ্ধ ও তার সঙ্গে থাকা শিশু। প্রবল স্রোতে তারা ভেসে যেতে শুরু করলে ঘটনাস্থলে থাকা পরিচ্ছন্নতা কর্মী চেন পিং নদীতে ঝাঁপ দেন। এ সময় নদীর তীরে থাকা এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লম্বা বাঁশের সাহায্যে উদ্ধার কাজে সহযোগিতা করেন। দুজনের সমন্বিত প্রচেষ্টায় বৃদ্ধ ও শিশুকে নিরাপদে তীরে তুলে আনা সম্ভব হয়। প্রথমবারের মতো লং মার্চ 12BY-1 রকেট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে চীন। স্থানীয় সময় সোমবার দেশটির উত্তর পশ্চিমের দোংফেং উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি মহাকাশে পাঠানো হয়। এটি কিয়ানফান কনস্টেলেশনের একদল স্যাটেলাইটকে সফলভাবে কক্ষপথে স্থাপন করে। লং মার্চ 12B রকেটের এটি ছিল প্রথম উড্ডয়ন। পুনর্ব্যবহারযোগ্য এই রকেটটি 20 টনের বেশি পেলোড বহনে সক্ষম এবং চীনের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশঙ্কাজনক হারে কমছে জাপানের জনসংখ্যা। 2025 সালের আদমশুমারি তথ্য বলছে, গত 5 বছরে দেশটির জনসংখ্যা কমেছে প্রায় 31 লাখ। দেশটির জনসংখ্যা হ্রাসের এই ধারা টানা তৃতীয়বারের মতো রেকর্ড করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটি এখন রোবোটিক্স ও বিদেশি কর্মীদের উপর নির্ভরশীলতা বাড়াতে বাধ্য হচ্ছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জনসংখ্যার এক নীরব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে জাপান। দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, গত বছরের 1 অক্টোবর পর্যন্ত জাপানের জনসংখ্যা ছিল 12,30,49,524 জন, যা 2020 সালের তুলনায় 30,96,575 জন কম। 1920 সাল থেকে শুরু হওয়া শতবর্ষের আদমশুমারির ইতিহাসে এত বড় ধসার কখনো দেখা যায়নি। জাপানে জনসংখ্যা কমার প্রবণতা নতুন নয়।
তবে এখন এই হ্রাসের গতি সব রেকর্ড ছাড়িয়ে গেছে। 2008 সালের পর থেকেই দেশটির জনসংখ্যা ধারাবাহিকভাবে কমছে। তবে 2015 সালে দেশটিতে জনসংখ্যা কমার হার স্পষ্ট হয়। এরপর 2025 সালে টানা তৃতীয়বারের মতো জনসংখ্যা কমেছে জাপানে। জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়া এবং কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা হ্রাসই এই সংকটের মূল কারণ। এই অবস্থায় আগামী সেপ্টেম্বরের মধ্যেই এই আদমশুমারির চূড়ান্ত ও বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বৈশ্বিক জনসংখ্যার শীর্ষ তালিকায় অবস্থান হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে জাপানের জন্য। অর্থনীতিবিদদের মতে এই নীরব বিপর্যয় আগামী বছরগুলোতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শ্রম বাজার স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে এখনই রোবোটিক্স ও বিদেশি কর্মীদের উপর নির্ভরশীলতা বাড়াতে হচ্ছে। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। আইসিসির বোর্ড সভায় বদলে গেল ক্রিকেটের নানান নিয়ম। এখন থেকে দিনের টেস্ট ক্রিকেটেও ব্যবহার হবে গোলাপি বল, যদিও তাতে আলোক স্বল্পতার পাশাপাশি সম্মতি থাকতে হবে দুই দলের। এছাড়া লঙ্গার ভার্সনের ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে মেরিলিবন ক্রিকেট ক্লাবের সাথে যৌথভাবে চালানো হবে গবেষণা। ভেন্যুগুলোতে দেওয়া হবে উন্নত আলোক ব্যবস্থা বসানোর জন্য আর্থিক সহযোগিতা। ওয়ানডে ক্রিকেটের ড্রিঙ্কস ব্রেকে মাঠে ঢোকার অনুমতি পাচ্ছে প্রধান কোচ। 30 মিনিট থেকে কমিয়ে 15 মিনিটে নামানো হয়েছে টি-20-র ইনিংস বিরতি। ম্যাচ চলাকালীনই পরীক্ষা করা যাবে বোলারের অ্যাকশন বৈধ কিনা। লেগ সাইডের ওয়াইড নিয়েও নতুন নিয়ম বানাচ্ছে। তবে বড় সিদ্ধান্ত এসেছে ক্রিকেট কানাডাকে নিয়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদস্যপদ স্থগিত করা হয়েছে এই দেশের। এদিকে নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছরের জুলাইয়ের বদলে এগিয়ে আয়োজন করা হবে ফেব্রুয়ারিতে। একই সঙ্গে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি। 2028 নারী টি-20 বিশ্বকাপে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বদলে আয়োজন করা হবে নিরপেক্ষ ভেন্যুতে। সরাসরি চুক্তিতে সাকিব, তাসকিন ও লিটনের পর লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফট টেবিল থেকে দল পেল আরও 2 বাংলাদেশি। 2 বছর পর ফিরতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাই এবার দেখা যাবে লাল সবুজ প্রতিনিধিদের মিলন মেলা। ড্রাফটের চূড়ান্ত তালিকায় নাম জমা ছিল 30 বাংলাদেশি ক্রিকেটার। সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে দলে ভেড়ায় জাফনা কিংস। শেষ মুহূর্তে লিটন দাসকে চুক্তিবদ্ধ করে নবাগত গল গ্যালান্টস। এরপর ড্রাফটে দল পেল আরও 2 জন। একদম শেষ দিকে লিটনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মেহেদী হাসান মিরাজকে নিয়েছে গল গ্যালান্টস। আর বিদেশি লিগে প্রথম অভিজ্ঞতার স্বাদ নিতে যাচ্ছেন হাসান মাহমুদ। এই পেসারকে কিনেছে কলম্বো ক্যাপস। তবে নাম জমা দিলেও অবিকৃত থেকে গেছেন সাব্বির রহমান, মুশফিক রিয়াদ কিংবা শরীফুল ইসলামরা। আগামী 17 জুলাই থেকে শুরু 5 দলের এলপিএল, ফাইনাল 8 আগস্ট। রেকর্ড 21 বারের মতো ফিফা বিশ্বকাপে নামছে জার্মানি। টানা 2 আসরের হতাশা ভুলে এবারের আসরে বড় স্বপ্ন দেখছে জার্মানরা। আর আসরের হট ফেভারিট না হওয়ায় চাপ কম 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের উপর। কোচ জুলিয়ান নাগলসমানের অধীনে আসরের সবচেয়ে বড় চমক দেখাবে জার্মানি, এমনটাই বিশ্বাস ভক্তদের। জার্মানি থেকে বিস্তারিত আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। 4 বারের চ্যাম্পিয়ন জার্মানদের নিয়ে এবারের বিশ্বকাপে খুব একটা আলোচনা নেই। কারণটা স্বাভাবিক, 2014-এর পর থেকে তাদের হতশ্রী পারফরমেন্সে আপাতত আর হট ফেভারিট নয় ডয়েচে ম্যানশাফট। স্কোয়াডে খুব বেশি চমক রাখেননি কোচ হুলিয়ান নাগলসমান। অভিজ্ঞতায় ভর করে অবসর ভেঙে ফিরেছেন মানুয়েল নয়ার নেতৃত্বে। তারই ক্লাব সতীর্থ ইউশুয়া কিমিশ। গেল 2 আসরের ব্যর্থতা ভুলতে চায় সমর্থকরাও। প্রত্যাশা এবার আসবে 5ম শিরোপা। আমি মনে করি আমাদের জার্মানি এবার বিশ্বকাপ জেতার জন্য বেশ ভালো লড়াই করবে। রেকর্ড অন্তত তাই বলে। যদিও দলের ব্যর্থতা আছে, তবুও বিটস হাভার্টসরা এবার ভালো করবে। ফাইনালে আর্জেন্টিনাকে 3-0 ব্যবধানে হারিয়ে জার্মানি বিশ্বকাপ জিতবে। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে একটি ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করা হয়েছে, এমনটাই বিশ্বাস কোচ নাগলসমানের। বড় তারকা না থাকলেও গতি আর দুর্দান্ত কৌশলী জার্মান দলের আসল শক্তি মনে করেন ভক্ত সমর্থকরা। আমাদের দলে এবার তেমন কোনো সুপারস্টার নেই, তবে পুরো দলটাই আই বিলিভ যে একটা সুপারস্টার টিম। তো 2014-এর পরে আশা করি আমরা এবার আবার কাপটা নিব। জার্মানি এবার ওয়ার্ল্ড কাপ জিতবে। আমার বেস্ট প্লেয়ার জামাল মুজিয়ালা।
এদিকে গোলকিপার অলিভার বাউমানকে সরিয়ে 40 বছর বয়সী মানুয়েল নয়ারকে দলের 1 নম্বর পজিশন দেওয়ার পাশাপাশি ফর্মহীন লেরয় সানিকে দলে ভিড়িয়ে ইতিমধ্যেই সমালোচনার মুখোমুখি জার্মান ফুটবল সংস্থা ডিএফপি। সাফল্য না আসলে রোষানলে পড়তে হবে ভক্তদের। অবশ্য জার্মানিকে ঘিরে এবার খুব একটা প্রত্যাশা না থাকায় চাপমুক্ত হয়ে খেলতে পারবে 2014 চ্যাম্পিয়নরা। 2026-এ ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দেশ সেটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। জার্মান ফুটবল সমর্থকরা মনে করছেন পৃথিবীর যে প্রান্তেই ফুটবল খেলা অনুষ্ঠিত হোক না কেন সেখানে সবসময়ের মতো ফেভারিট জার্মানি এবং শিরোপার অন্যতম দাবিদার তারা। তবে 1954, 74, 90 এবং 2014 সালের পরে বড় কোনো টুর্নামেন্টে সাফল্য না থাকায় ব্যাপক চাপ নিয়েই জার্মান ফুটবল দল বিশ্বকাপে যাবে এমনটাই মনে করছেন অনেকেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করেছে আর্জেন্টিনা ফুটবল দল। মেসিদের জন্য তৈরি করা বিশেষ বিমানে ক্যানসাস সিটিতে পৌঁছায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। হোটেলে দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সমর্থকরাও। কোনো ধরনের আত্মতুষ্টিতে না ভুগে দলের পুরো মনোযোগ এবারের আসর নিয়ে। দলের সহকারী কোচ রবার্তো আয়ালার বিশ্বাস, টুর্নামেন্টের শুরু থেকে সেরা ছন্দে থাকবে দল। কাতারে অবসান হয় 36 বছরের অপেক্ষার, কিন্তু আর্জেন্টিনা দলের ক্ষুধা কমেনি এতটুকু। আরও একটা বিশ্বকাপ, এবারও ট্রফি জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করল লিওনেল মেসির দল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বহন করা বিমান অবতরণ করে মিসৌরির কানসাস সিটিতে। এবারের বিশ্বকাপের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে মেসিদের এই বিমান। বিমানবন্দর থেকে দল সরাসরি যায় বার্কলি রিভারফ্রন্ট এলাকায়। বিশ্বকাপ প্রস্তুতির পুরো সময় এখানেই থাকবে আলবিসেলেস্তেরা। আর স্পোর্টিং কানসাস সিটির হোম ভেন্যু কম্পাস মিনারেলস পারফরমেন্স সেন্টারে অনুশীলন করবে মেসি আলভারেজরা। আর্জেন্টিনা ছেড়ে আসার সময় বিমানবন্দরে দেখা যায়নি তেমন কোনো উন্মাদনা, তবে কানসাস সিটিতে দেখা গেল ভিন্ন চিত্র। দলের আগমনের খবরে হোটেলের বাইরে জড়ো হন শত শত সমর্থক। মেসি ও দলের তারকাদের এক ঝলক দেখার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন তারা। হোটেলের বাইরে নিরাপত্তা বেষ্টনী থাকলেও সেই বেষ্টনীর মাঝ দিয়েই দলকে দেখার চেষ্টা করেন অনেকেই। চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ব্যাক টু ব্যাক কোপা জয়ের পর এবার আর্জেন্টিনার সামনে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের মিশন। 2022 কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতিকে পেছনে ফেলে লিওনেল স্কালোনির শিষ্যদের পুরো মনোযোগ আসন্ন বিশ্বকাপ নিয়ে। আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, কারণ ফুটবল মানেই ভবিষ্যৎ। মাঠে ফুটবলাররা সেই বার্তাটাই পৌঁছে দেবে এবং আমরা তাদের সব রকম সমর্থন দিয়ে যাব। আশা করি টুর্নামেন্টের শুরুতেই সেরা ফর্মে ফিরতে পারবো। আমাদের খেলার ধরনে খুব একটা পরিবর্তন আসবে না, তবে এবার টুর্নামেন্ট কিছুটা দীর্ঘ এবং একটা ম্যাচ বেশি খেলতে হবে। তাই যে দল শারীরিকভাবে সবচেয়ে ফিট থাকবে তাদের সুযোগই বেশি। গ্রুপ জেতে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আলবিসেলেস্তেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই। কোন রকম আত্মতুষ্টিতে না ভুগে ফুটবল ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ ট্রফি নিজেদের শোকেসে তোলাই এখন আকাশী নীলদের একমাত্র লক্ষ্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কিশোরগঞ্জের বাজিতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভৈরব উপজেলা একাদশকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাজিতপুর উপজেলা একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ 5 আসনের এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল। এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠকরাও উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাজিতপুর উপজেলা বিএনপি এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। জেলার বিভিন্ন উপজেলার 12টি ফুটবল টিম এ টুর্নামেন্টে অংশ নেয়। শিশুদের খেলাধুলার সুযোগ করে দিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আবদিন ট্র্যাজেডির পর প্রশ্নের মুখে রাজধানীর বহু বেসরকারি হাসপাতাল। মানা হচ্ছে না বিল্ডিং কোড, শিশু মৃত্যুর আইনি দিক খতিয়ে দেখছে কমিটি, বুধবার প্রতিবেদন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু। আজ থেকে প্রতিদিন সাক্ষ্য গ্রহণ, স্বল্প সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির নজির গড়তে চায় রাষ্ট্রপক্ষ।
বন্ধ কারখানা চালুর উদ্যোগ সরকারের সুযোগ দিতে তালিকা করছে বাংলাদেশ ব্যাংক। ঋণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ, বাড়বে কর্মসংস্থান। বিপুল সম্ভাবনার পরও অবহেলিত বিস্তীর্ণ চরাঞ্চল, ৩৬ লাখ একর ভূমির কৃষি প্রাণী সম্পদ থেকে আয় হতে পারে হাজার হাজার কোটি টাকা। সঠিক উদ্যোগে বদলে যাবে দেশের অর্থনীতি। আমরা যে ড্রামগুলো এখানে ইউজ করছি সেগুলো কোনো কেনার ড্রাম না, এটা আমাদের যে মশার ঔষধের যে ড্রাম সেগুলোকে আমরা রিইউজ করেছি। এটাতে একটু প্রবলেম আছে। টব আছে, গাছ নেই। ঢাকা গ্রিন করার নামে অর্ধ কোটি টাকার বেশি লোপাট উত্তরের 2 কর্মকর্তার। জনগণের সঙ্গে প্রতারণা, বলছেন নগর পরিকল্পনাবিদ। ব্যবস্থার আশ্বাস প্রশাসকের। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মেজবাহুল আলিফ। ধন্যবাদ দেবী। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।